ওকে। This meeting is being recorded. আচ্ছা, তাহলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই ভাইটাল ক্লাসের জন্য। মানে তোমরা সবাই, আমরা সবাই এসেছি, আর আপনারা সবাই একসাথে আমরা আজকে ভার্চুয়ালি একটা ক্লাস which is much awaited, মানে অনেক দিন আমরা এটা এই মানে এটা হবে কবে, কখন এই ক্লাসটা করবো। এটা বেসিক্যালি সোশ্যাল ওয়ার্কের ছাত্র হিসেবে একটু সোশ্যাল ওয়ার্কের নলেজ, মানে এটা আমরা পেপার 1 2 মানে এখন বোধহয় সাইমালটেনিয়াসলি হচ্ছে, আর এমনি অফলাইন অনলাইন দুটোই। আশা করি সবাই এখন ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, তোমরা সবাই আছি, মানে ক্লাসেস গুলো মানে দেখছো বোধহয়। আর অন্তত একটা ধারণা পাওয়া গেছে যে সোশ্যাল ওয়ার্ক, বেসিক্যালি সোশ্যাল ওয়ার্কটা কি, সোশ্যাল ওয়ার্ক এর প্রিন্সিপালস গুলো, সোশ্যাল ওয়ার্কের যে এথিক্স গুলো, যে মূল কনসার্ন গুলো কি সেগুলো আমরা মোটামুটি আশা করি জানতে পেরেছি, তাই না? যে সোশ্যাল ওয়ার্ক ইজ হোয়াট, ইটস অ্যান এম্পাওয়ারিং it's a profession which is academic in nature, but of course তার মূল উদ্দেশ্য কিন্তু মানুষের মধ্যে তাদের ক্যাপাবিলিটি কিংবা ক্যাপাসিটি এনহ্যান্স করে তাদের এম্পাওয়ারমেন্টের দিকে নিয়ে যাওয়া, এবং তাদের যাতে তারা নিজের প্রবলেমস গুলো নিজেরাই পরবর্তীকালে সলভ করে নিতে পারেন, এমন একটা জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং সোশ্যাল ওয়ার্কের নানান রকমের থিওরিটিক্যাল আসপেক্টস গুলো আছে, সেটা কিছুটা নিজস্ব থিওরিটিক্যাল আসপেক্টস আছে, আর কিছুটা বড় যেটা আমরা হয়তো সোশিয়োলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স এরকম সাবজেক্ট। তো সোশ্যাল ওয়ার্কের এখানে দেখা যাচ্ছে we are a I mean, our subject is a multi-dimensional approach. একটা interdisciplinary ব্যাপার আছে আমাদের সাবজেক্ট। তো এইটা মানে অনেকেই এখানে ফিল্ড ওয়ার্ক যখন আমরা করতে আসছি, তখন আমাদের ব্যাপারটা কি হয়, অনেকে যখন তো সোশিয়োলজি, তাহলে তোমরাই কি সোশিয়োলজি পড়েছো, তাহলে সোশিয়োলজি আর সোশ্যাল ওয়ার্ক কি এক? মানে সবাই জিজ্ঞেস করে যে, এটা নিশ্চয়ই তোমাদেরকে অনেক হয়তো জিজ্ঞেস করে থাকতে পারে কেউ যে, ও ইউ ডুইং সোশ্যাল ওয়ার্ক, ওকে, সো হোয়াটস দ্য ইউজ অফ ডুইং সোশ্যাল ওয়ার্ক, কিংবা সোশ্যাল ওয়ার্ক আর সোশিয়োলজি তো একই রকম শুনতে, মানে ব্যাপার কি ব্যাপারটা যখন, তখন নিশ্চয়ই তোমাদেরও মনে হয় কি, তখন আশা করি এটাই উত্তর দাও যে ইয়েস, সোশিয়োলজি যেমন থিওরিটিক্যাল একটা আসপেক্টস আমরা দেখি, সমাজ কি সেটা বুঝি, কিন্তু সমাজের কে যে প্রবলেমস গুলো কিভাবে আমরা সলভ করব, ইন্টারভেনশনটা কিন্তু সোশ্যালজি সেখানে দিতে পারছে না, সেখানে কিন্তু সোশ্যাল ওয়ার্কেরই দরকার। বিকজ সো থিওরিটিক্যাল আসপেক্টস গুলো আমরা সোশিয়োলজি থেকে জানছি, কিন্তু সেই প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচটা, সেটা কিন্তু আমরা সোশ্যাল ওয়ার্ক থেকে আসছে। সো দ্যাট মিনস দ্যাট সোশ্যাল ওয়ার্ক ইজ সামথিং উইচ ইজ টু বি প্র্যাকটিসড, which is to be done in with somebody or with it's কোথাও একটা আমরা সোশ্যাল ওয়ার্কটাকে অ্যাপ্লাই করছি। তো বেসিক্যালি তখন পরবর্তীকালে আমরা যখন তোমরা পাস আউট করবে, কিংবা যখন তোমরা ডিগ্রি হোল্ডার্স হয়ে যাবে, then you will be working in NGOs, or you will be working in GOs, government organization, or some organization which is working for the working in ameliorative কাজগুলো কোন একটা অর্গানাইজেশন করছে, সেখানে সেই ধরনের এজেন্সিতে তোমরা পরবর্তীকালে মানে অ্যাসপায়ার করবে ফর জবস। তাহলে যাওয়ার জন্য তোমাদেরকে একটা কিছু ফিল্ড এক্সপোজার, যাতে হ্যান্ডস অন একটা ট্রেনিং হয়ে যায়, সো এটাই হচ্ছে ফিল্ড ওয়ার্ক। সো বেসিক্যালি হ্যান্ডস অন ট্রেনিং এর জন্য you get a hands on training in while working, তো তাই জন্য ফিল্ড এক্সপোজারটা এই জন্যই দরকার। তো সোশ্যাল ওয়ার্কের এই কারিকুলামে, দ্যাট ইজ পেপার, তোমাদের এটা বোধহয় 8th পেপার, রাইট? দিস ইজ ইয়োর 8th পেপার। এটা 100 মার্কস এর একটা পেপার। তো এই পেপারে তোমরা বেসিক্যালি ফিল্ড এক্সপোজারটা পাবে। দ্যাট ইজ, তোমরা যেমন আগে যেহেতু কোভিড এর লাস্ট 2 ইয়ার্স আমরা কোভিড এর জন্য তোমাদের যারা সিনিয়রসরা ছিলেন তাদেরকে আমরা কিন্তু ফিল্ডে পাঠাইনি, বিকজ অফ কোভিড এন্ড অল। তো ওরা এটাকে মানে এই 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 একটা ভালো যে এক্সপিরিয়েন্স এর থেকে ওরা একটুখানি বঞ্চিত ছিল, এটা ওদের মানে সত্যি এটা দুর্ভাগ্য। বাট এনিওয়ে, দে উইল বি, আই হোপ তারা এখন সেই ফিল্ড এক্সপোজারটা পাবে। কিন্তু ইউ আর লাকি এনাফ দ্যাট ইউ উইল বি গোয়িং টু দ্য ফিল্ড physically, and you will be seeing the field
নিজেদের মতন করে ফিল্ডটাকে বোঝার তোমরা একটা ভালো সুযোগ তোমরা এই বছর থেকে আমরা আবার পাবো, থ্যাংক গড। অ্যান্ড উই আর সো, মানে আমাদের সবাই মিলে একজুট হয়ে আমরা মানে এই কোভিড এর প্রবলেমটাকে সলভ আমরা সবাই মিলে করতে পেরেছি। তাই জন্য এখন অনেকটাই আমরা সব মানে নর্মালাইজ হয়ে যাওয়ার জন্য উই উইল বি অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তো এই ফিল্ড আজকে যে ডিসকাশনটা বেসিক্যালি আমরা তিন ভাবে আমরা ডিভাইড করেছি। তো আমি মূলত কিভাবে মানে ফিল্ড ওয়ার্কের কি করতে হবে সেই ব্যাপারটা আমি তোমাকে বলবো। ফিল্ডে তোমার রিপোর্ট রাইটিংটা কিভাবে হবে, লেখার জায়গাটা, যে যে খাতাটা তৈরি করবে সেটা কিভাবে তৈরি করবে সেই জায়গাটা আমি পয়েন্ট ওয়াইজ বলবো, একটু মন দিয়ে সবাই শুনবে। আর আশা করি সবাইকার কাছে একটু খাতা পেন্সিল আছে, তো ওটা সাথে রাখো। এবং স্যার মানে মনোজিৎ স্যার ফিল্ডের ইম্পর্টেন্সটা কি, বিকজ ফিল্ড তো আমরা যাচ্ছি, হোয়াট ইজ এনজিও, ফিল্ডের যে ধারণাগুলো, কিভাবে কাজ করব, কি কি মাথায় রাখতে হবে, ফিল্ডের মানে এনজিও টাইপস গুলো, এই সব ব্যাপারগুলো মনোজিৎ স্যার তোমাদেরকে বুঝিয়ে মানে এই নিয়ে ওনার আলোচনাটা থাকবে। আর আমাদের কল্যাণ স্যার উনি আবার নিজের তরফ থেকে আবার এই পুরো ব্যাপারটাকে আমাদের আরেকবার উনি সাম আপ করবেন, এবং তার সাথে সাথে এর সাথে আরো যে মানে ইস্যুস গুলো থাকে উইচ ইজ ভেরি মাচ, মানে কি কি ইস্যুস গুলো, মানে রিপোর্ট রাইটিং এ ধরো লেখার যে শৈলীগুলো, এইসব নিয়ে স্যার আমাদেরকে সেই জায়গাটাতে আমাদেরকে একটু এনলাইটেন করবেন। তো আমি আমার আমার পোর্শনটা স্টার্ট করছি বাই মানে স্টেটিং দ্যাট হোয়াট ইজ ফিল্ড ওয়ার্ক রিপোর্ট রাইটিং, কিভাবে আমরা এই রিপোর্ট রাইটিং করব। আচ্ছা, তার আগে বলি যে এনজিওর যে একটা লিস্ট অলরেডি আমাদের আছে, এনজিওর কিছু লিস্ট আমরা আমাদের তৈরি করা যেটা আগেরটা আছে সেটা তো আছেই, তার সাথে ওটাকে আপগ্রেডিং এর আমরা মানে পুরো করছি। এবং অনেকেই আছো যারা কিছু কিছু এনজিওস এ তোমরা হয়তো অলরেডি চাকরি করছো, কিংবা তোমরা জানো, কিংবা আগে কখনো করেছো, সেসব জায়গাতেও তোমরা এটা এটা বারে বারেই আমরা বলে দেবো, মানে চলাকালীন তোমাদের এই প্রশ্নগুলো থাকতেই পারে যে আমি কোথায় মানে এই এনজিও তে প্লেসড হব, কিভাবে প্লেসড হব, এগুলো সবই আছে, যেগুলো আমরা বারে বারে আলোচনা করব আজকের এই আলোচনাতে। তো কিন্তু যারা লিস্টের বাইরে, যে এনজিও গুলো যেখানে তোমরা নিজেদের ইচ্ছুক, তো যেটা কিনা লেজিটিমেট এনজিও, যেগুলো অথরাইজড এনজিওস, যেগুলো মানে রেজিস্টার্ড, সেখানে যদি তোমরা করতে চাও কাজ, তাহলে সেখানেও তোমরা কাজ করতে পারো, প্রোভাইডেড ইউ গেট অ্যাপ্রুভাল ফ্রম দি হেডকোয়ার্টার, মানে আমাদের অনির্বাণ স্যারের কাছ থেকে তোমাদের এটাকে মানে মানে ডকুমেন্টস দিয়ে এটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে, ঠিক আছে? তো সে তারপরে যেখানে তোমাদের মনে হয় রেলেভেন্ট ডকুমেন্টস দিয়ে এটাকে অ্যাপ্রুভ করাবার পরে তোমরা সেই এনজিও তে গিয়ে আবার নিজের প্লেসড হতে পারো। আর এই প্লেসমেন্টটা হচ্ছে ফর 30 days, নট নেসেসারি at a stress 30 days, বিকজ এখন আমরা জানি মানে মানে আমরা তো রেগুলার একটা কোনো ইউনিভার্সিটি নয়, আমরা ওপেন ইউনিভার্সিটি, ওপেন লার্নিং সিস্টেমে আমরা বিলং করি। তো এটাই মানে এটাই রাখছি যে তো অনেকেই তোমরা মানে কোথাও না কোথাও এনগেজড আছো, সো ইট ওয়ন্ট বি পসিবল ফর ইউ অল টু গো এভরি ডে টু গেট ইউর ওয়ার্ক কমপ্লিট, কিন্তু যারা পারছো তারা তো ঠিক আছে, কিন্তু এটা একটা স্ট্রেস নয়, তুমি সপ্তাহে 2 দিন গেলে, সপ্তাহে 3 দিন গেলে, হোয়াট এভার, তোমার এটা নিজের হিসেবে, নিজের কনভিনিয়েন্স হিসেবে করতে হবে। বাট আই এম সেইং আ বিগ বাট দ্য টোটাল জবটা ফিল্ড ওয়ার্ক প্লেসমেন্টের এটা পুরো কিন্তু 30 days এর যেন থাকে। আচ্ছা, এবার আমরা আসছি রিপোর্ট রাইটিং এ। ওকে, সো এই রিপোর্ট রাইটিংটা বেসিক্যালি তোমাদেরকে মানে তিনটে মূল ভাবে তোমাকে এটাকে ভাগ করে ইন 3 পার্টস এটাকে রিপোর্ট রাইটিংটা করতে হবে, ঠিক আছে? তো ইট ইজ বেসিক্যালি ইন 3 পার্টস।
ওকে, তাহলে লিখে রাখো একটা খাতাতে যে রিপোর্ট রাইটিং এর তিনটে ভাগে তোমাদের কাজটা করতে হবে। ওকে, তাহলে পার্ট 1 দ্যাট ইজ এ যেটা আছে সেখানে তোমাদেরকে বেসিক্যালি একটা জেনারেল ইনফরমেশন দিতে হবে। কি কি থাকবে জেনারেল ইনফরমেশনে? সো ফার্স্ট পার্ট ইজ জেনারেল ইনফরমেশন। যেমন তুমি কোথাও যদি যাচ্ছ সেখানকার নাম কি, সে তার অ্যাড্রেস কি, কে কন্ট্যাক্ট পারসন, কবে রেজিস্টার্ড, এই যে জায়গাগুলো সেইটা। তাহলে কি একটা মানে মূল যেটা মানে পরিচিতি যেটাকে বলে, হ্যাঁ, ওই অর্গানাইজেশনের সম্পর্কে ওটা কোথায়, ফোন নাম্বার, এগুলো দিতে হবে। তার মানে কি নেম অফ দ্য অর্গানাইজেশন। তাহলে কি কি থাকছে? নেম অফ দ্য অর্গানাইজেশন মানে নামটা, সংস্থার নামটা দিতে হবে। সে চাইল্ড ইনস্টিটিউশন, তাহলে দিস ইজ দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন। সো প্রথমে নাম দিতে হবে, তারপরে অ্যাড্রেস, ঠিকানাটা, তারপরে টেলিফোন নাম্বার, ফোন নাম্বারটা দিলে, তারপরে ইমেল অ্যাড্রেস অফ দি অর্গানাইজেশন উইথ ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইট, যে এটা আছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, সেটা দেওয়া যেতে পারে। তার সাথে তোমাকে দিতে হবে রেজিস্ট্রেশন, কোন অ্যাক্ট দ্বারা এই অর্গানাইজেশনটা রেজিস্টার্ড, রেজিস্ট্রেশনটা কোন সোসাইটিজ অ্যাক্ট না কিসের, কি অ্যাক্টের আন্ডারে তোমার অর্গানাইজেশনটা রেজিস্টার্ড, এইটা দিতে হবে। তারপরে কন্ট্যাক্ট পারসন, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট। তার মানে এটা বেসিক যে পরিচিতি গুলো দিতে হবে এতে, মানে বেসিক ইনফরমেশন অ্যাবাউট দি অর্গানাইজেশন। সো part A is all about এটা দিবে। তো দিস ইজ ইউর জেনারেল ইনফরমেশন, দ্যাট ইজ, এটাতে কোনো হাফাস কোনো প্রবলেম নেই। ওকে, এটা একদম সিম্পল একটা ব্যাপার, এটা হয়ে গেল। নাও উই আর কামিং টু দ্য সেকেন্ড পার্ট, দ্যাট ইজ সেকশন বি যেটা। সেকশন বি ইজ অল অ্যাবাউট দ্য এনজিও। সেকশন বি তাহলে কি হলো, ওই এনজিও সম্পর্কে তোমাকে লিখতে হবে। কি কি লিখতে হবে মানে একটা ব্রিফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দি এনজিও। ওই এনজিওটা তার বিষয়ে একটা ব্রিফ, একটা ছোট্ট করে একটা মানে ওটা ইয়ার অফ মানে ওটা কিভাবে হলো, মানে হিস্টোরিক্যাল, মানে কিভাবে ওই এনজিওটা শুরু হলো, কারা কারা ছিলেন, যেটা মানে এনজিওতে কি উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছে, কিভাবে হলো। তো এটা তোমরা ওই যেখানে যে এনজিওতে যখন যাবে, তো সেখানে তোমরা ওদের ওদের যে এগুলো থাকে না, রিপোর্টস গুলো থাকে, কিংবা যখন অনেক নিউজ লেটার্স গুলো থাকে ওদের ওখানে, কিংবা ওরা বললেই ওরা তোমাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট তোমার গেল দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। Okay, the background about of the NGO. So what is this NGO? When did it got established? Who were the pioneer members? মানে founding members কারা ছিলেন? এই যে ব্যাপারগুলো তুমি দিচ্ছ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড অফ দি এনজিও। নেক্সট কি হবে, এটারই নেক্সট পয়েন্টে কি পয়েন্ট থাকবে, এরপরেই হবে তোমার মানে এই অর্গানাইজেশনটা কি, মানে মানে তার মানে গোল, মিশন, ভিশন, এই যে জায়গাটা, মানে কি আসপেক্টে এই অর্গানাইজেশনটা কাজ করছে, কি মিশন, কি গোল, কি অবজেক্টিভ। ওকে, মিশন ভিশন যেটা বলে যে এই অর্গানাইজেশনটা, ধরো বলছি যে চাইল্ড ইন নিড অর্গানাইজেশন, এটা কি বেসিক্যালি বাচ্চাদের যে ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, এইটাই তো। তো সেই কি মিশন, কি ভিশন নিয়ে এই অর্গানাইজেশনটা কাজ করছে, কি মাথায় এদের আছে, এই যে জায়গাটা। তো এটা মানে উদ্দেশ্যটা কি, এই অর্গানাইজেশন যে শুরু হলো তার উদ্দেশ্যটা কি নিয়ে শুরু হলো, সেই জায়গা
জায়গাটা লিখলে। তাহলে প্রথমটা কি হলো, এই সেকশনের প্রথমটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, and then we will be writing about the mission and vision of the organization. হয়ে গেল, তাহলে দুটো পয়েন্ট আমরা জানলাম। থার্ড পয়েন্ট কি হবে, এরিয়া অফ অপারেশন। এরিয়া অফ অপারেশন মানে এটা বেসিক্যালি কি নিয়ে কাজ করছে, এরিয়া অফ অপারেশন। ওকে, আমি কোনো জটিল ভাবে কিছু লিখতে হবে না, যেগুলো বলছি সেইগুলো লিখলেই হবে। ওকে, এরিয়া অফ অপারেশন কি কি হবে, এদের মেন মানে কাজটা কি, এইটা কি কি, ধরো এরকমও হতে পারে একটা অর্গানাইজেশনে ওরা মানে হয়তো ইউথসদের নিয়েও কাজ করে, তার সাথে সাথে উইমেন ডেভেলপমেন্ট নিয়েও কিছু কাজ করছে, আবার চিলড্রেনদের নিয়েও কাজ করে, মাল্টি একটা অ্যাপ্রোচ নিয়ে, একটা মাল্টিপল অ্যাপ্রোচ নিয়ে কাজ করছে। তো তুমি সেটাই লিখবে যে এরিয়া অপারেশন মানে কি ফিল্ডে এই অর্গানাইজেশনটা কাজ করছে, what is a field area, what is the kind of work, আর জবের যে প্যাটার্নটা কি। তাহলে এটা হলো এরিয়া অফ অপারেশন, what kind of work this organization is doing, কিভাবে এই অর্গানাইজেশনটা কি কোন কোন এরিয়াতে এই অর্গানাইজেশনটা কাজ করছে। তো দ্যাট ইজ এরিয়া অফ অপারেশন। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিলাম, তার সাথে কি দিলাম, কি দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড পরে দিয়েছিলাম, আচ্ছা তোমরা দেখুন তো চার্ট ওপেন নেই, তারপরে আমি দিয়েছিলাম মিশন এন্ড ভিশন। ওকে, তারপরে আমি কি রাখলাম, এরিয়া অফ অপারেশন, কিভাবে কোথায় কোন জায়গায় কিভাবে এটা কাজ করছে, দ্যাট ইজ এখানে এটা লিখতে হবে। নেক্সট কামস এর এরিয়া অফ অপারেশনের পরে এখানে তারপরে লিখতে কি কি প্রজেক্টস আর কি কি স্কিমস এন্ড প্রজেক্টস নিয়ে এই অর্গানাইজেশন কাজ করছে। প্রত্যেক অর্গানাইজেশনের কিছু প্রত্যেকটারই কোনো স্কিমস এন্ড মানে কিছু প্রোগ্রাম নিয়ে কাজ করছে। তাহলে স্কিমস এন্ড কি কি হোয়াট কাইন্ড অফ স্কিমস এন্ড প্রোগ্রামস যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা লিখলাম। হয়তো কেউ দেখছো সেখানে ওরা MGNREGA নিয়ে কাজ করছে, কেউ হয়তো দেখলে ইন্দিরা আবাস নিয়ে কাজ করছে, মানে বলছি আর কি। তো কি কি স্কিম আনছে, কি কি ধরনের কাজ করছে, কেউ যদি ট্রাফিকিং এর কাজ করছে তাহলে ওই ট্রাফিকিং এর জন্য কি কি ধরনের প্রোগ্রাম ওরা নিচ্ছে। তো এই জায়গাগুলো লিখলে। নেক্সট ইজ ইয়োর স্টাফিং প্যাটার্ন। এটা খুব ইম্পর্টেন্ট। মানে স্টাফিং প্যাটার্ন বলতে কি বুঝি, একটা অর্গানাইজেশনকে বুঝতে গেলে, পার্টিকুলারলি একটা এনজিও সেটআপ কে বুঝতে গেলে কে হেলম অফ দ্য অ্যাফেয়ার আছে, মানে একদম ওপরের পয়েন্ট পজিশনে কে আছে। হতে পারে ডিরেক্টর থাকতে পারে, কিংবা কেউ একটা সেক্রেটারি তারপরে সেক্রেটারি থাকলো, তারপরে জয়েন্ট সেক্রেটারি থাকলো, তারপরে হয়তো প্রোগ্রাম অফিসার্স থাকলেন, তারপরে প্রোগ্রাম কোঅর্ডিনেটরস, তারপরে প্রোগ্রাম অফিসার্স। হ্যাঁ, এরকম করে একটা অর্গানোগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে, মানে হায়ারার্কিটাকে বোঝার জন্য একটা অর্গানাইজেশন যে কাজ করছে তার হায়ারার্কিটা, এই হায়ারার্কিটা বুঝলে আমরা বুঝতে পারবো কাদের রেসপন্সিবিলিটি কি রকমের, এখানে ডেলিগেট করছে নিজের মানে কাজগুলো যেমন ডেলিগেট করা হচ্ছে ওপর থেকে নিচে, মানে এখানে বোঝা যাবে যে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন, এটা তোমরা নিশ্চয়ই সিও তে পড়বে পরবর্তীকালে, এইটা কিভাবে হচ্ছে, কিভাবে কাজটা মানে একটা মানে কোঅর্ডিনেশন ভাবে ওয়েল কোঅর্ডিনেটেড কাজ কিভাবে হচ্ছে, কিভাবে ডিসিশনস গুলো নেওয়া হচ্ছে, কিভাবে এটা ট্রিকল ডাউন করে মানে আসছে, কিভাবে তৈরি হচ্ছে এগুলো। তারপরে এখান থেকে আমরা বুঝতে পারবো কিরকম রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এই যে প্রশ্নগুলো আছে সেগুলো এই স্টাফিং প্যাটার্নটাকে দেখলে আমরা বুঝতে পারবো। মানে হু ইজ অ্যাকাউন্টেবল টু হুম, হু ইজ রেসপন্সিবল, কার কি রেসপন্সিবিলিটি, কিভাবে ডেলিগেশন হচ্ছে, ডেলিগেশন মানে দেওয়া, মানে কাজগুলোকে যখন বন্টন হচ্ছে কিভাবে কাজগুলো আসছে, কিভাবে কাজগুলোকে আমরা নিচে মানে নিজের ওপর মহল থেকে আস্তে আস্তে নিচের মানে আসছে। এবারে যখন রিপোর্ট যখন মানে ধরো হয়ে গেল, ফিল্ড ওয়ার্কার্স অব্দি হলো, ফিল্ড ওয়ার্কার্স আবার রিপোর্টটাকে দিয়ে তৈরি করে আবার সে ওপর মহলে আবার রিপোর্টটাকে পৌঁছে দিচ্ছে যে কাজটাকে করে। তো তাই জন্য এই স্টাফিং প্যাটার্নটাকে আমাদের জানা ভীষণ দরকার, এই হায়ারার্কিটাকে এই জন্যই আমাদের দরকার। তাহলে এখানে আমরা
স্টাফিং প্যাটার্নটাকে কিন্তু খুব অর্গানোগ্রাম যেটাকে বলে সেটাকে যেন আমরা খুব ভালো করে বুঝে ওদের কাছ থেকে জেনে যেন এটা আমরা করি। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য অর্গানোগ্রাম। And then comes your funding pattern, source of fund. গভর্নমেন্ট হতে পারে, কোথা থেকে ফান্ড আসছে, এই জায়গাটা আমাদের জানতে হবে। সো সোর্স অফ ফান্ড অর ফান্ডিং প্যাটার্ন। তাহলে কি কি হলো, সেকেন্ড চ্যাপ্টারে আমরা সেকেন্ড যে পার্টটাতে কি কি হলো, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আসছে, হিস্টোরিক্যাল যে পার্টটা। তারপরে আমরা কি দিলাম, এটা দিস ইজ জাস্ট লাইক আ মেমোরি গেম, রাইট? যে মনে রাখতে হবে, লিখে মানে একটা এটার পরে এটাই হবে। তারপরে মিশন ভিশন হলো, তারপরে এরিয়া অফ অপারেশন আসছে, এরিয়া অফ অপারেশনের পরে আমরা স্কিমস এন্ড প্রোগ্রামস ইনভলভড অর যেটা আছে সেটা লিখলাম। এবং তারপরে আমরা লিখছি তোমার ফান্ডিং প্যাটার্ন, সরি স্টাফিং প্যাটার্ন। স্টাফিং প্যাটার্ন, আচ্ছা দুটো ব্যাপার হয়, একটা স্টাফের হয় আর একটা হচ্ছে গভর্নিং বডি। গভর্নিং বডি এন্ড স্টাফিং স্টাফিং হচ্ছে যারা মানে যারা একদম কাজ করছে, এক্সিকিউটিভ বডি কিংবা যেটা গভর্নিং বডি, এটা হচ্ছে গভর্নিং বডি ইজ আ ডিফারেন্ট থিং। আমি এখানে স্টাফিং প্যাটার্নটা বলছি, এটা মনোজিৎ স্যার যখন আবার বোঝাবে হয়তো সেটা এই জিনিসটা তো উনি হয়তো একটু স্পষ্ট বলে দেবেন। তারপরে তোমার ফান্ডিং প্যাটার্নটার পরে, ফান্ডিং প্যাটার্নটা জানার পরে মানে সিম্পলি কোথা থেকে ফান্ডটা আসছে, সোর্স অফ যে ফান্ডটা সেটা এখানে লিখে দিতে হবে। ফান্ডিং প্যাটার্নটা কি, তারপরে এখানে লিখতে কোলাবোরেটিং অর পার্টনার অর্গানাইজেশন, মানে এরা কি কারো অন্য সাথে কাজ করছে, যেখানে যে অর্গানাইজেশনের সাথে আছো তো সেই অর্গানাইজেশন কি অন্য কোনো অর্গানাইজেশনে ইন কোলাবোরেশন কি কাজ করছে, তো পার্টনারশিপ কি আছে। তাহলে এই মানে সাধারণত থাকে, মানে অনেক অর্গানাইজেশন অনেক অর্গানাইজেশনের সাথেই কিন্তু দেখবে কিছু না কিছু ভাবে জড়িত থাকে বা কাজ করছে কোলাবোরেশনে। তো সেই জায়গাটা এখানে লিখবে যে what is the collaboration, মানে collaborating partners or collaborating partners কারা। তাহলে কি কি হলো, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, তারপরে কি দিলাম, তারপরে দিলাম আমি মিশন ভিশন অফ দি অর্গানাইজেশন, তারপরে এরিয়াজ অফ অপারেশন। এরিয়াজ অফ অপারেশনের পরে আমরা দিচ্ছি তোমার তোমার মানে স্কিমস এন্ড প্রোগ্রামস কি কি আছে, তারপরে তোমার স্টাফিং প্যাটার্নটা আমরা দিলাম। স্টাফিং প্যাটার্নটা দেওয়ার পরে আমরা দিচ্ছি তোমার ফান্ডিং এজেন্সিস গুলো কি কি আছে, তারপরে আমরা দিলাম কোলাবোরেটিং পার্টনার্স। ঠিক আছে, তো মূলত এইগুলো তোমার মানে সেকশন 2 তে আসছে। লাস্ট সেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তুমি কি শিখলে, এটা হচ্ছে তুমি কি শিখলে। সেকশন সি ইজ লার্নার্স ইনভলভমেন্ট। ওকে, এই জায়গাটা তুমি কি শিখলে, তুমি কি দেখলে। তো সেকশন এটা পুরোপুরি ছিল জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দি অর্গানাইজেশন, সেকশন 2 টা হলো ইনফরমেশন অ্যাবাউট দি অর্গানাইজেশন, আর সি মানে সেকশন সি টা হচ্ছে লার্নার্স অবজারভেশন, মানে তুমি কি দেখে, তুমি কি ওই অর্গানাইজেশনে প্লেসড হয়ে তুমি কি জানলে, কি শিখলে। এখানে আবার লিখতে হবে, এখানেও আবার কিছু সেকশনস আছে, কিছু জায়গা মানে এবার দেখো এগুলো আমি বলে দিচ্ছি, এই সেকশনস গুলো তোমাদের মেনটেন করতে হবে। এবার এদিকে ওপর নিচে তোমাদের পয়েন্টস গুলো হয়ে যেতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। মানে বেসিক জিনিসটা হচ্ছে এই পয়েন্টস গুলো যেন তোমাদের খাতায় থাকে। ওকে, এইগুলো যেন তোমাদের খাতায় থাকে, এক্সট্রা থাকলে ওয়েল এন্ড গুড, ভেরি গুড, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এই জায়গাটা তারপরে মানে কিন্তু এই জায়গাগুলোই কিন্তু আমরা তোমাদের দেখতে পাঠাচ্ছি যে দেখো এইগুলো কি কি শেখো, কি ফান্ডিং প্যাটার্ন, কারা কোথায় কিভাবে মানে কাজ করছে, কাদের রেসপন্সিবিলিটি কি, কিভাবে কাজটাকে সলভ করেছে, কি প্রবলেমস আসে, কিভাবে কমিউনিটির সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এই জায়গাগুলো দেখবে। আচ্ছা, তার এবার থার্ড যে জায়গাটা আমি বেশি সময় নেব না, বিকজ স্যারেরাও বলবেন, আমি চট করে এটা শেষ করে ফেলছি আরো 2-3 মিনিটের মধ্যে। এই সেকশনে বেসিক্যালি তোমাদের লিখতে হচ্ছে যে হোয়াট হ্যাভ ইউ লার্নড। তাহলে এখানে হচ্ছে অবজারভেশন অফ দি লার্নার। ফার্স্ট হচ্ছে অবজারভেশন, তোমার দৃষ্টিভঙ্গিতে এই অর্গানাইজেশনের বিষয়ে লেখো। ঠিক আছে, কি শিখলে, কি দেখলে, এই অর্গানাইজেশনের বিষয়ে কি কি দেখলে সেটা লিখলে, অবজারভেশন দেখলে। তারপরে নেক্সট হচ্ছে what are the মানে social work methods applied by the
organization. Social work methods applied by the organization. মানে এই যে প্রাইমারি মেথডস গুলো আছে, কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি অর্গানাইজেশন, কিংবা সেকেন্ডারি মেথডস গুলো যদি থাকে, সেইগুলো যদি অ্যাপ্লাই করছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ এবং সোশ্যাল অ্যাকশন, সেটাও যদি ওরা এটা কোনোভাবে এটাকে ইউজ করছে, অ্যাপ্লাই করছে, তাহলে কিভাবে করছে? তো সোশ্যাল ওয়ার্ক মেথডস অ্যাপ্লাইড কোন কোন জায়গায় করছে, কোনো ইন্টিগ্রেটেড যদি করে থাকে তাহলে সেটাও তোমরা এখানে লিখতে পারো। সো এখানে তাহলে আমরা লিখছি সোশ্যাল ওয়ার্কের মেথডস গুলো ওরা কিভাবে অ্যাপ্লাইড করছে। তারপরে সোশ্যাল ওয়ার্ক প্রিন্সিপালস এন্ড এথিক্স কিভাবে ইউজ করছে সেগুলো তোমার মানে ইদার ওরা কি সোশ্যাল ওয়ার্ক মানে কেস ওয়ার্ক মানে সরি প্রিন্সিপালস গুলো মানে সত্যি মানে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করছে কিনা, তার মানে কি রেকর্ড কিপিংটা কিরকম কিভাবে করছে, তোমার মানে প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স কিভাবে ওখানে আসছে, নন জাজমেন্টাল অ্যাটিটিউড নিয়ে কাজ করছে কিনা, তোমার কি মনে হয়? এগুলো সব জাস্ট নিজেদের ভাষায় নিজেদের মতন করে এটা তোমরা লিখলে। ওকে, সো সোশ্যাল ওয়ার্ক interventions or social work methods applied or social work interventions গুলো কি সেই জায়গাটা এইভাবে তোমরা লিখলে। এটাও তোমার ধরো social work methods and interventions এর জায়গাটা মোটামুটি এটাই কিন্তু হার্ট অফ দ্য রিপোর্ট থাকবে। So what is the social work intervention that they have taken up, that should be the biggest or the মানে voluminous জায়গাটা, এই জায়গাটাই তোমাদের হবে, রিপোর্টের জায়গাটা এই জায়গাটাই থাকবে। ওকে, আচ্ছা, তারপরে তোমার দেখবে যদি কোনো ফ্লস থাকে, মানে যে সোশ্যাল ওয়ার্কের মানে এখানে তোমার কি মানে মনে হচ্ছে যে মানে সোশ্যাল ওয়ার্কের যে মানে কি পয়েন্টস গুলো এরা মিস করে যাচ্ছে, হতেই পারে যে কোনো এরা মিস করে যাচ্ছে, এটাও যেন হতেই পারে, মানে লিখতেই পারো যে প্রফেশনাল অ্যাপ্রোচ নেই, কিংবা যারা প্রফেশনালি কোয়ালিফাইড সোশ্যাল, দেখবে অনেক সোশ্যাল ওয়ার্কার্স বলছে কিন্তু they are maybe they are not trained social workers, they may be psychologists or somebody from other field, they are working as a social worker, তো ওটা একটা ফ্ল, তাই না? that is one of the flaw. তো but don't you should not hesitant to write anything wrong, মানে এটা কি ভুল হয়ে যাবে, মানে আমি কি পার্লামেন্টারি ঠিক থাকবো না, তুমি অবজার্ভ যদি কিছু করে থাকো তাহলে তুমি সেটা লিখতেই পারো, দ্যাট ইজ নট, সেটাই তোমার প্রবলেম মানে ভিউ পয়েন্ট, এটা একটা লিখলে। and then the of course the lesson learned, তুমি কি শিখলে এখানে তুমি বলতে পারো আগে আমি এখানে পার্টিসিপেটরি মানে পার্টিসিপেটিভ ভাবে আমি পার্টিসিপেশনটা মানে কিভাবে আমি করব, বিভিন্ন প্রোগ্রামে কিভাবে পার্টিসিপেশন বাড়াবো মানুষের সেটা শিখলাম, কমিউনিটি অর্গানাইজেশন করতে শিখলাম, কাউন্সিলিং টেকনিকস গুলোকে শেখার চেষ্টা করলাম, হ্যাঁ, বিভিন্ন স্কিমস এন্ড প্রোগ্রামস কিভাবে কাজ করছে সেটার বিষয়ে আমরা শিখলাম। সো এইভাবে তোমাদের মোটামুটি একটা রিপোর্ট লিখবে। আর তার সাথে কিন্তু দিস ইজ মাস্ট এন্ড ভেরি মাস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ 30 days ডেইলি ডায়েরি। 30 দিন তুমি কি করেছো ডে 1 থেকে, মানে ধরো ডে তুমি স্টার্ট করেছো, হয়তো তুমি লিখলে 4th জুন 2020 তে তুমি এই অর্গানাইজেশনে গেলে, তুমি কি কাজ, তারপরে নেক্সট ডে গেলে কি, মানে যে ডেটে যাবে সেই ডেটেই তুমি লিখবে, কিন্তু এ নয় যে আমি একটা ফিকটিশিয়াস ডেট করলাম, সেটা নয়, করে যে ফিল্ড সুপারভাইজার থাকবে সে পুরোটাকে তোমাকে একটা সই করে দেবে যে ডেট হিসেবে। তো এটা বেসিক্যালি মূলত এইভাবে রিপোর্টটা লিখতে হবে, 3 ভাগে রিপোর্ট। ফার্স্ট ইজ ইউর জেনারেল ইনফরমেশন, সেকেন্ড পার্ট ইজ ইউর অ্যাবাউট দি অর্গানাইজেশন, যেখানে বিভিন্ন তার কি প্রোগ্রাম, কি এরিয়া অফ মানে ওয়ার্ক, কিভাবে ফান্ডিং প্যাটার্ন আসছে, কিভাবে স্টাফিং প্যাটার্ন হচ্ছে, কারা কোলাবোরেটিং এজেন্সি, সেগুলো লিখলে। এবং লাস্টে তোমার নিজস্ব অবজারভেশন, ধ্যান ধারণা কি তুমি ডেভেলপ করেছো অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার, অ্যাজ আ সোশ্যাল স্টুডেন্ট, তুমি কি শিখলে ফিল্ডে থেকে, কি জানলে, কিভাবে তুমি সোশ্যাল ওয়ার্ক কি অ্যাপ্লাই করলে, ও তো কি অ্যাপ্লাই করছে সেটা ঠিক আছে, কিছু অ্যাপ্লাই করে সোশ্যাল, ও একটা পয়েন্ট এখানে থাকবে, সোশ্যাল ওয়ার্ক মেথোডোলজি ও সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন দ্যাট ইউ অ্যাজ আ লার্নার you have or applied in the field, you have applied in the field, এই জায়গাটা থাকলো। তো এইটা তোমরা মোটামুটি এইভাবেই ফিল্ডটাকে তোমরা তৈরি করো। আর খুব শিগগিরই আমরা তোমার এই ফিল্ডের একটা ম্যানুয়াল, মানে তোমাদের আমাদের বই মানে এটা আপলোডেড আছে, বই আপলোডেড আছে অলরেডি, এটা প্লিজ রিপোর্ট রাইটিং এর জায়গাটা প্লিজ দেখে নেবে। আর যদি কোনো
আরো যদি কিছু থাকে আমরা চেষ্টা করছি আর একটু ওটাকে রিভাইজ করে আমরা যে স্টাডি সেন্টার্স গুলো আছে সেটা লিখে অ্যাজ অ্যান এক্সট্রা স্টাডি মেটেরিয়াল আমরা পাঠিয়ে দেওয়ার আমি খুব তাড়াতাড়ি এটা আমরা চেষ্টা করব। সো দ্যাট ওয়াজ মাই পার্ট, নাও ওভার টু ইউ মনোজিৎ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কস্তুরীদি। তুমি খুব সুন্দরভাবে আমাদের আহ, যারা লার্নার্স রয়েছে বা যারা আমাদের শিক্ষার্থী যারা রয়েছে এমএসডব্লিউ পার্ট 1-এর, তাদেরকে খুব সুন্দরভাবে আমাদের যে ফিল্ড ওয়ার্ক, যেটা আমাদের পেপার 8 অ্যাকর্ডিং টু আমাদের নিউ সিলেবাস, সেটা খুব সুন্দরভাবেই বলা হলো। এবং আশা করি আমাদের যারা লার্নার্স রয়েছেন বা শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন তারা মোটামুটি অনেকটা বিষয়ই তাদের আশ্বস্ত হয়েছে যে তারা ফিল্ড ওয়ার্কটা কিভাবে এবছর করবে। আমরা দেখেছি যে গত 2 বছর কোভিড-এর যে সিচুয়েশন ছিল, যে প্যান্ডামিক সিচুয়েশন ছিল, তার কারণে কিন্তু আমরা ফিল্ড ওয়ার্কটা কিন্তু সেভাবে করতে পারিনি, বা আমাদের যারা প্রিভিয়াস ইয়ারের যারা লার্নার্স ছিল বা শিক্ষার্থী বন্ধু যারা ছিল তারা কিন্তু সেইভাবে ফেস টু ফেস মোডে বা অফলাইনে, যেটা আমরা বলছি মানে প্রি কোভিড সিচুয়েশনে যেভাবে ফিল্ড ওয়ার্কটা করানো হতো সেইভাবে করার কিন্তু ওরা সুযোগ পায়নি। যা ওনারা একটা নতুন এক্সপোজার পেয়েছিলেন যে ওরা ভার্চুয়ালি সেই এনজিওটাকে দেখা বা জানা, সে তাদের কি কি অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো একটা ভার্চুয়াল মোডে কিন্তু তারা সেই এক্সপোজারটা পেয়েছিল, এবং তারা সেই হিসাবে তাদের রিপোর্ট গুলো তৈরি করেছিল। কিন্তু আমরা এই বছরে পার্টিকুলারলি 2022 যে সেশন বা 2022 সালের যে ফিল্ড ওয়ার্ক ফর এমএসডব্লিউ পার্ট 2, সেটা সরি পার্ট 1, সেটা আমরা কিভাবে করব সেটা আমাদের কস্তুরী ম্যাডাম সুবিস্তারিত ভাবে আমাদেরকে জানালেন যে আমাদের ফিল্ড ওয়ার্কটা এবছর কিভাবে সেটা করতে হবে এবং রিপোর্টটা কিভাবে তৈরি করব তার একটা সবিস্তারিত একটা ডেসক্রিপশন বা বর্ণনা খুব সুন্দরভাবে কস্তুরী ম্যাডাম আমাদের দিলেন। এবার আমি যে বিষয়টা বলবো বা তোমাদের একটু সচেতন করব বা অ্যাওয়্যার করব যে তোমরা যখন এনজিও তে যাবে, ফার্স্ট অফ অল বলে রাখি যে আমরা একটা এক্সহস্টিভ এনজিও লিস্ট তৈরি করছি। সেখানে মোটামুটি আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট সেখানে আমরা একটা ডেভেলপ করার চেষ্টা করছি। যেটা এক্সিস্টিং যেটা আছে সেটা তো আছেই, তার সাথে কিছু আরো অ্যাডিশন বা কিছু অল্টারেশন, কিছু বাদ যাচ্ছে, কিছু নতুন এনজিও আমরা ঢোকাচ্ছি, সেরকম একটা কাজ আমরা করছি। সেটা একটা মোটামুটি বলতে পারো এক্সহস্টিভ বা একটা সাজেস্টিভ লিস্ট অফ এনজিওস, সেটা একটা বলতে পারো। এবং তোমরা চেষ্টা করবে যে সেই আমরা যে এনজিও গুলো এনলিস্ট করছি সেখান থেকে করার। এবার তোমরা যদি ভাবো যে তোমাদের পছন্দ মতো কোনো এনজিও তে করবে, তাহলে কস্তুরী ম্যাডাম সেটা বললেন যে সেটা কিন্তু ডিউ অ্যাপ্রুভাল কিন্তু আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে নিয়ে তারপরে কিন্তু সেই এনজিও তে তোমরা ফিল্ড ওয়ার্ক করতে পারবে। তাহলে বেটার অপশন হচ্ছে আমরা যে লিস্ট গুলো দিয়ে দিচ্ছি বা আমাদের অলরেডি যে লিস্ট আছে বা আমরা যে নতুন লিস্টটা তৈরি করছি সেটা যখন প্রোভাইড করে দেবো সেখান থেকে চুজ করে ফিল্ড ওয়ার্কটা করলে তোমাদের সুবিধা হয়। এবার তোমাদের পছন্দ মতো তোমাদের সেই অপশনটাও থাকছে যে তোমরা তোমাদের পছন্দ মতো চুজ করলে কিন্তু সেটাকে বা সিলেক্ট করলে কিন্তু সেটাকে ডিউ অ্যাপ্রুভাল নিতে হবে ফ্রম দ্য ইউনিভার্সিটি অথরিটি। ঠিক আছে, পয়েন্ট গুলো মোটামুটি বললেন যে কি কি পয়েন্ট থাকবে এবং এখানে সেকশন এ, সেকশন বি, সেকশন সি এগুলোতে কি কি থাকবে সেটা ম্যাডাম খুব সুন্দরভাবে বললেন। আচ্ছা, এবার তোমাদের পেপার 1-এই একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ এনজিও। এর এনজিওর কনসেপ্টটা কি তা ফার্স্ট অফ তার আগে বলে রাখি যে ফিল্ড ওয়ার্কের বিষয়টা কি। ফিল্ড ওয়ার্ক আমরা তো বলি সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশন উইথ ফিল্ড ওরিয়েন্টেশন অর ফিল্ড প্র্যাকটিস। দেয়ার ইজ থিওরি এবং প্র্যাকটিসের কিন্তু একটা এখানে ইন্টিগ্রেশন বা সমন্বয় রয়েছে। তাহলে আমাদের ফিল্ড ওয়ার্কটা কি বা আমাদের প্র্যাকটিক্যালটা কি সেটা যদি আমি জিজ্ঞেস করি বা সেটা যদি আমরা বলি, আমাদের হচ্ছে ফিল্ড ওয়ার্ক এবং ডিজার্টেশন, এই দুটো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। তাহলে আমি পার্ট 1-এর ক্ষেত্রে যদি ধরি সেটা হচ্ছে আমাদের ফিল্ড ওয়ার্ক। তাহলে ফিল্ড ওয়ার্ক বিষয়টা কি? ফিল্ড ওয়ার্ক বিষয়টা আমরা ক্লাসরুম টিচিং এ বা ক্লাসের মধ্যে যেগুলো শিখছি সেই বিষয়গুলো আমি ফিল্ডে রিলেট করার বা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। কিভাবে করছি? এই সোশ্যাল কেস ওয়ার্ক যেটা আমরা করছি আর কি, দ্যাট ইজ ব্যক্তি সমাজ কর্ম, সেটা আমি যখন ফিল্ডে যাচ্ছি সেখানে আমি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি। সেখানে আমি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টদেরকে নিয়ে বা তাদের যে প্রবলেমস গুলো রয়েছে বা তাদের নিডস যেগুলো রয়েছে সেগুলো আমি সাকসেসফুলি ভাবে কি করছি, সেগুলোকে সমাধান করার চেষ্টা করছি বা সেগুলো সমাধান করার চেষ্টা করা হয়, দ্যাট ইজ ইন সোশ্যাল কেস ওয়ার্ক। তারপর আমাদের
গ্রুপ ওয়ার্ক রয়েছে, সেখানে আমাদের চিলড্রেন গ্রুপকে নিয়ে হয়তো কাজ করছি, বা কোনো ওমেন গ্রুপদেরকে নিয়ে কাজ করছি, বা কোনো ওল্ড এজ গ্রুপদেরকে নিয়ে কাজ করছি, বা কোনো ফ্যামিলিকে নিয়ে হয়তো কাজ করছি, তখন আমি কি করছি সেখানে আমি সোশ্যাল গ্রুপ ওয়ার্কটা অ্যাপ্লাই করছি, বা আমরা গোষ্ঠী কর্ম, সেটাকে সামাজিক গোষ্ঠী কর্ম, সেটাকে আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। থার্ড হচ্ছে কমিউনিটি অর্গানাইজেশন। আমরা যখন বৃহত্তর অর্থে যখন কোনো ভিলেজে বা কোনো কমিউনিটিতে যখন, বা কোনো একটা এনজিও বলতে পারো, সেখানে আমি যখন কাজ করতে যাচ্ছি বৃহত্তর অর্থে একটা সেখানে একটা সমষ্টিকে নিয়ে যখন কাজ করছি, দ্যাট ইজ কল দি কমিউনিটি অর্গানাইজেশন। এটা একটা আহ বড় লেভেলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে অনেক মানুষদেরকে নিয়ে সেখানে কাজ করতে হচ্ছে, এবং ইস্যুটাও সেটা কিন্তু অনেক মানুষকে এফেক্ট করছে, সেই ইস্যু নিয়ে আমি কাজ করছি। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাইমারি মেথড অফ সোশ্যাল ওয়ার্ক। এবং এগুলো আমরা যখন ফিল্ডে যাব বা এনজিও তে যাব, তখন কিন্তু আমি চেষ্টা করব আমার নিজের উদ্যোগে, বা এনজিও থেকে যদি কোনো কিছু অ্যাসাইন করা হয় সেগুলোকে সেই কাজগুলোকে সম্পাদন করার চেষ্টা করব, অথবা আমি নিজের উদ্যোগে আমি ফিল্ডে গেলাম, আমি হয়তো বেনিফিশিয়ারির সাথে মিট করলাম, তাদের কিছু কেস হিস্ট্রি বা কেস স্টাডিজ নিলাম, এবং তারা কি কি ফেসিলিটিস সেই এনজিও থেকে পাচ্ছে সেগুলো একটা আমি ডেটা কালেক্ট করলাম বা সার্ভে করলাম, সেগুলো আমি আমার নিজের উদ্যোগে সেই এনজিও তে গিয়ে, পার্টিকুলার সেই সংস্থাতে গিয়ে, বা কমিউনিটি বেস অর্গানাইজেশন যাই বলুন, যেখানে গিয়ে সেখানে গিয়ে সেগুলো আমি নিজের উদ্যোগে করার চেষ্টা করবো উইদিন দা 30 days। আচ্ছা, এবার এনজিওর কনসেপ্টে আসি। এনজিওর কনসেপ্টটা তোমাদের পেপার ওয়ানেই আছে, শেষের দিকে আছে, সেই বিষয়টা আরো সবিস্তারিত ভাবে তখন তোমরা আরো বেশি করে থিওরিটিক্যাল নলেজ পাবে। আমি জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছি যে আমাদের এই নন গভর্নমেন্টাল এনজিও বা এনজিওটা কি। এখানে বলা আছে অ্যাজ পার দ্য ডেফিনেশন যে এ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইজ এ legally constituted organization created by natural or legal person that operates independently from any government, and a term used by the government and such other অর্গানাইজেশন। তাহলে এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কিন্তু একটা আধা সরকারি বা বেসরকারি যাই বলো না কেন সেই সংস্থা, এটা গভর্নমেন্টের প্যারালালি ভাবে কাজ করে। তাহলে গভর্নমেন্ট তো রয়েছে, তাহলে এনজিওর ভূমিকা কি রয়েছে সেটা যদি আমরা জিজ্ঞেস করি, আর সেটা যদি আমরা ভাবি, যেখানে গভর্নমেন্টের একটা লিমিটেশন রয়েছে, যে আমাদের যে রিমোট লোকেশনের যে ভিলেজ গুলো রয়েছে বা যে এরিয়া গুলো রয়েছে, সেখানে কিন্তু গভর্নমেন্টের হয়তো রিচ নেই বা লিমিটেশন সেখানে রয়েছে, তাদের কাছে পৌঁছাতে পারছে না, তাহলে তারা সার্ভিসেস পাবে কিভাবে, বা সেসব এলাকাতে উন্নয়ন হবে কিভাবে? সেখানে কিন্তু একটা এনজিও বা কমিউনিটি অর্গানাইজেশন বা কমিউনিটি বেস অর্গানাইজেশন, তারা কিন্তু একটা ভূমিকা এখানে চলে আসছে। এরাই মূলত আমাদের যেসব এরিয়াতে গভর্নমেন্ট হয়তো রিচ করতে পারছে না, সেখানেই কিন্তু এই নন গভর্নমেন্টাল এনজিও বা কমিউনিটি বেস অর্গানাইজেশন, তাদের কিন্তু এখানে একটা বড় ভূমিকা রয়েছে টু সার্ভ দ্য পিপল অর ফর দি ডেভেলপমেন্ট অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। এখানে কিন্তু আমাদের নন গভর্নমেন্টাল এনজিওর কিন্তু ইম্পর্টেন্স বা গুরুত্ব রয়েছে। আচ্ছা, এবার যদি আমি এনজিও ভেরিয়াস টাইপস যদি দেখি, ফার্স্ট অফ অল আমাদের ভেরিয়াস টাইপস অফ এনজিও হতে পারে, যেমন আমাদের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে হয়তো হতে পারে চ্যারিটেবল অর্গানাইজেশন, হতে পারে কোনো সার্ভিস বেস অর্গানাইজেশন, হতে পারে কোনো পার্টিসিপেটরি এনজিও, হতে পারে বা কোনো অ্যাডভোকেসি এবং এম্পাওয়ারমেন্ট বেস কোনো এনজিও হতে পারে। যাই হোক, ভেরিয়াস টাইপস অফ এনজিও হতে পারে। এখানে তার কিছু কিছু ডাইমেনশন বা ক্যাটাগরিজ রয়েছে। আবার আমাদের কোঅপারেশন, মানে অ্যাট দি লেভেল অফ কোঅপারেশন, সেখানেও কিছু এনজিও ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে কমিউনিটি বেস অর্গানাইজেশন, দ্যাট ইজ বেসড অন লোকালি এবং লোকাল রিসোর্সেস এবং লোকাল পিপলদেরকে নিয়ে কাজ করে। সিটি বেস এনজিও বা টাউন বেস এনজিও, সেই পার্টিকুলার কোনো টাউন বা সিটি এলাকাতে হয়তো কাজ করছে। নেক্সট হচ্ছে ন্যাশনাল এনজিও, দ্যাট ইজ অল ওভার দ্য নেশন সেটা কাজ করছে, দ্যাট ইজ কল্ড ন্যাশনাল এনজিও। ইন্টারন্যাশনাল এনজিও আমাদের শুধু কোনো পার্টিকুলার একটা কান্ট্রিতে করছে না, বিভিন্ন কান্ট্রিতে সেই এনজিও গুলো কাজ করছে, দ্যাট ইজ কল্ড দি ইন্টারন্যাশনাল এনজিও। তাহলে আমরা দেখলাম কমিউনিটি বেস একটা হলো সিটি বা টাউন বেস কোনো এনজিও হলো, তারপরে হলো ন্যাশনাল এনজিও, তারপরে হলো ইন্টারন্যাশনাল। তাহলে এইভাবে কিন্তু আমাদের এনজিও গুলোকে আমরা বিভিন্ন স্তরে কিন্তু ভাগ করতে পারি।
তারপরে আমাদের কাজের ভিত্তিতেও কিন্তু আমরা এই এনজিওদেরকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। হয়তো কোনো বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস ফ্রেন্ডলি কোনো ইন্টারন্যাশনাল এনজিও হতে পারে, দ্যাট ইজ বিঙ্গো, যাকে বলা হয় BINGO, দ্যাট ইজ বিজনেস ফ্রেন্ডলি ইন্টারন্যাশনাল এনজিও। তারপরে আমাদের হতে পারে CSO হতে পারে, দ্যাট ইজ সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সেটাও হতে পারে। তারপরে আমাদের হচ্ছে আহ কোনো ডোনর অর্গানাইজেশন হতে পারে, দ্যাট ইজ কল ডঙ্গো, DONGO, দ্যাট ইজ ডোনর অর্গানাইজ বা যেসব তোমার এনজিও গুলো ডোনেশন করে বা স্পন্সরশিপ দেয় বা ফান্ড প্রোভাইড করে, দ্যাট ইজ কল দি ডোনর অর্গানাইজেশন এনজিও। এইভাবে কিন্তু আমাদের এনজিও গুলো কিন্তু বিভিন্ন স্তরে সেগুলোর কিন্তু ভাগ আছে, সেটা ইম্পর্টেন্ট নয়। আহ, এটা জাস্ট ফর আমাদের নলেজ এবং ইনফরমেশনের জন্য, কিন্তু আমাদেরকে এই এনজিওর বিভিন্ন যে স্তর বা বিভিন্ন যে এই বিন্যাস সেগুলো আমাদের জেনে রাখলে সুবিধা হবে। এবং কিছু কিছু এছাড়াও আমাদের কিছু কিছু আহ কি বলবো, আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করে সেরকম এনজিও আছে, গ্রাসরুট লেভেলে কাজ করে সেরকম এনজিও আছে। তাহলে আমাদের কিন্তু বিভিন্ন টাইপস এর বা বিভিন্ন ধরনের বেসড অন দি লোকেশন বা মোড অফ অপারেশন, সেভাবে কিন্তু আমাদের এনজিও গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। এবার এনজিও রোল কি রয়েছে আমাদের এই ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে বা সোসাইটির ক্ষেত্রে, সেটা সকলেই তোমরা কম বেশি জানো যে আমাদের এই সোশ্যাল ডেভেলপমেন্ট একটা মেজর ইস্যু। সেই সোশ্যাল ডেভেলপমেন্টের দিকেই কিন্তু আমাদের এনজিও গুলো জেনারেলি কাজ করে থাকে। এবং এছাড়াও আমাদের যেসব উদ্দেশ্য নিয়ে এনজিও গুলো কাজ করে থাকে, তার একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে সাস্টেনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যাই করি না কেন, সেটাকে কিন্তু আমাকে সাস্টেন করতে হবে। এই আমরা তো সবসময় লাইভলিহুডের কথা বলি বা এম্পাওয়ারমেন্টের কথা বলি, কিন্তু এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা যেন সাস্টেন করে। আমি একটা ডেভেলপমেন্ট মডেল তৈরি করে দিলাম, কিন্তু সেটা দেখা গেল সাস্টেন হলো না, তাহলে সেটা একটা টাইম সার্টেন পিরিয়ডের পর হয়তো ফল করে গেল, সেটা যেন নয়। আমরা সবসময় চেষ্টা করব যে একটা লং টার্ম পিরিয়ডের জন্য বা লং টার্ম প্রসেসের জন্য বা লাইফ টাইমের জন্য সেটা যেন থেকে যায়, দ্যাট ইজ কল দি কনসেপ্ট অফ সাস্টেনেবল। তাহলে আমরা চেষ্টা করব যে এই যা কিছুই বিষয় তৈরি করব সেটা যেন সাস্টেন্ড হয়, মানে দীর্ঘ সময় ধরে যেন সেটা সোসাইটিতে বা কমিউনিটিতে বা মানুষের মধ্যে যেন, যখন কোনো মানে বিহেভিয়ারাল চেঞ্জেস নিয়ে আসবো বা অ্যাটিটিউডে কোনো চেঞ্জেস নিয়ে আসবো, যখনই যা কিছু কথা ভাববো আমরা, সেটা কিন্তু সাস্টেনেবিলিটির কথাটা আমরা কিন্তু মাথায় চিন্তা করব, বা সেই জিনিসটা আমরা কিন্তু আমাদের যারা ক্লায়েন্টস বা ক্লায়েন্ট সিস্টেম যাই বলো না কেন, তাদেরকে কিন্তু সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যে এটা যেন সাস্টেনেবিলিটিটা যেন বেশি থাকে, বা এর ওরিয়েন্টেশনটা যেন সেইভাবে হয়। এবং অবশ্যই আর একটা জিনিস আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, এনজিওর ক্ষেত্রে যখন আমরা যখন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস করব, তখন চেষ্টা করব যে এখানে যেন কমিউনিটি পার্টিসিপেশন বা পিপলস পার্টিসিপেশন, সেটা যাতে আমরা এনশিওর করতে পারি, সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যখন কোনো কমিউনিটির ক্ষেত্রে যখন কোনো ডেভেলপমেন্টাল প্ল্যান বা ডিজাইন যখন তৈরি করবো, তখন কিভাবে করবো? হয়তো তুমি একটা কোনো এনজিও তে গেলে তোমাকে হয়তো বললো যে কোনো একটা পার্টিকুলার কমিউনিটি বা কোনো একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য একটা, তাদের জন্য একটা ওয়েলফেয়ার বা একটা ডেভেলপমেন্ট মডেল তুমি কিভাবে তৈরি করবে, তার একটা ব্লুপ্রিন্ট বা প্রপোজাল আমাকে একটা দাও। তুমি হয়তো কোনো এনজিও তে গেলে, যার পরে হয়তো তোমাকে এই কোশ্চেনটা ফেস করলো বা এটা হয়তো জিজ্ঞেস করলো, তখন তুমি কি করবে? কিভাবে ব্লুপ্রিন্টটা তৈরি করবে বা প্রপোজালটা কিভাবে তৈরি করবে? সেখানে তুমি যেটা এমফাসাইজ করবে যে আহ, কি ইস্যু নিয়ে কাজ করবে, সেটা একটা বিষয়। যে তোমাকে বলা হলো যে ওই একটা সে ফর এক্সাম্পল কমিউনিটি এক্স বা ওয়াই, তার জন্য একটা ডেভেলপমেন্টাল মডেল তৈরি করতে, কোন ইস্যু নিয়ে করবে কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। এভাবে হয়তো তোমাকে ছেড়ে দেওয়া হলো সেই মাঠে বা সেই ফিল্ডে, তুমি কিভাবে কাজটা সম্পাদন করবে। এটা একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন বা একটা 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 ক্রিটিক্যাল অ্যানালিসিস বা থিঙ্কিং এর এখানে প্রয়োজন রয়েছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে কমিউনিটিতে সার্ভে করব বা কমিউনিটি ডোর টু ডোর ভিজিট করব, এবং সেখানে যারা রিসোর্স পার্সন যারা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, এবং তাদেরকে নিয়ে সাথে করে নিয়ে বসে সেই পার্টিকুলার কমিউনিটির কি নিড বা কি প্রবলেম রয়েছে সেটা
তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, শুধু রিসোর্স পার্সন নয়, আরো যারা ইন্টারেস্টেড পার্সন যারা রয়েছে, বা সব থেকে বেস্ট হয় প্রত্যেক মানুষজনই যদি বাড়ি থেকে আমাদের সেই যে আলোচনা আলোচনা সভা যে করবো আর কি, সেখানে যদি পার্টিসিপেট করে সকলেই, তাহলে সেখানে একটা আমরা বলতে পারি একটা পার্টিসিপেটরি মেথডে সেটা আমরা ডেভেলপ করতে পারবো, এবং তাদের যেন অ্যাক্টিভ পার্টিসিপেশন যেন সেখানে থাকে, যে আমরা কোন ইস্যুটা নিয়ে কাজ করব বা ডেভেলপমেন্টাল মডেল তৈরি করব। তাহলে কিন্তু এখানে আমাদেরকে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে যখনই কোনো ডেভেলপমেন্টাল মডেল বা কাজ করার জন্য যখনই কোনো প্রপোজাল বা ব্লু প্রিন্ট তৈরি করব, তার সাস্টেনেবিলিটি কথাটা কিন্তু বারবার আমরা চিন্তা ভাবনা করব, এবং যারা আমাদের ক্লায়েন্ট হবে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করব যে এটা আমরা তৈরি করছি, এটা সাস্টেন হবে। তো হয়তো কমিউনিটি পার্সনরা কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে বা প্রবলেম নিয়ে হয়তো বললো যে এইভাবে কাজ করা যেতে পারে, তখন তুমি কি করবে, তখন তুমি এক্সপার্ট ভিউ দেবে, বা তখন সোশ্যাল ওয়ার্কের একটা ইন্টারভেনশন থাকবে যে এটা সাস্টেন হবে। তো মানে আপনারা এই মডেলটা তৈরি করার পরে এখানে আপনারা পার্টিসিপেট করবেন তো, বা আপনাদের ইনভলভমেন্ট থাকবে তো এখানে, সেইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যখনই ফিল্ডে গিয়ে কাজ করব, চেষ্টা করব যে আহ, তার একটা সাস্টেনেবিলিটি যেন থাকে, এবং অবশ্যই সেখানে পিপলস পার্টিসিপেশন যেন অবশ্যই সেখানে থাকে, সেই বিষয়টা আমাকে এনশিওর করতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের যখন রিপোর্টটা তৈরি করব, তখন তো আমাদেরকে একটা মাথায় একটা বিষয় মাথায় নিয়ে যেতে হবে যে আমি কি কি বিষয় জানবো, বা ওখান থেকে গিয়ে আমি কি করব। এই 30 দিন দিয়ে আমি যাব, আমাকে তো ম্যাডাম বললেন যে ওখানে 30 দিন গিয়ে কাজ করতে হবে, 30 দিন গিয়ে আমি কি করবো, কি কি বিষয় জানবো। তাহলে ম্যাডাম খুব সুন্দরভাবে চক আউট করেছেন, এবং পয়েন্টগুলো খুব সুন্দরভাবেই বলেছেন যে এই বিষয়ে আমাকে কিন্তু জানতে হবে। তাহলে সেগুলি মোটামুটি এখানে সাজেস্টিভ কিছু পয়েন্টস ওখানে বলে দেওয়া হয়েছে, আর এগুলো আমি আর রিপিটেশন করছি না। এখানে আমি একটা টু ডু লিস্ট আমি একটা করে রেখেছি, তোমরা যে ফিল্ড ওয়ার্কটা শুরু করবে কিভাবে করবে তার একটা আমি মোটামুটি একটা টু ডু লিস্ট করে রেখেছি তোমাদের সুবিধার্থে। ফার্স্ট অফ অল তাহলে কি করতে হবে, আমাকে একটা এনজিও সিলেক্ট করে সেখানকার যে অর্গানাইজেশন যে ফাংশনারিজ যারা রয়েছে, সেক্রেটারি হোক বা প্রোগ্রাম অফিসার হোক বা ডিরেক্টর হোক, যাই হোক, তাদের সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে এবং অ্যাপ্রোচ করতে হবে ফর দি 1 মান্থ ফিল্ড ওয়ার্ক অর প্লেসমেন্ট, এবং তাদের কাছ থেকে কথাবার্তা বলে একটা কনসেন্ট নিয়ে তারপর তুমি ফিল্ড ওয়ার্কটা শুরু করলে। এবার তাহলে ফিল্ড ওয়ার্কটা স্টার্ট করলে, এবার তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে, ম্যাডাম আগেই বললেন যে তার একটা ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি কিন্তু আমাদেরকে একটা নিতে হবে, সেই এনজিওটা কিভাবে শুরু হলো, এবং এর ভিশন মিশন কি ছিল, অবজেক্টিভস কি আছে, সেগুলো কিন্তু আমাকে নিতে হবে ইন দি স্টাডি অফ দি এনজিও। সেখানে যখন ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি যখন নেবো, তখন সেই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে যে কালেক্ট জেনারেল ইনফরমেশন। ম্যাডাম বললেন যে একটা জেনারেল ইনফরমেশন কিন্তু আমাদের এই এনজিও সম্বন্ধে নিতে হবে, একটা ফেস শিট তৈরি করবে, সেখানে সেই এনজিওর নাম কি, এস্টাবলিশমেন্ট কবে হয়েছে, তার রেজিস্ট্রেশন কি আছে, ওয়েবসাইট কি যদি থাকে সেটা কি আছে, অফিসিয়াল অ্যাড্রেস কি আছে, ওয়ার্কিং এরিয়া কি আছে, তার একটা ফেস শিট মোটামুটি তোমরা তৈরি করবে। তারপরে ম্যাডাম যেভাবে বললেন সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেইভাবে রিপোর্টটা তৈরি করার চেষ্টা করবো। আচ্ছা, নেক্সট তাহলে আমি তাদের ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি নিলাম, তারপর জেনারেল ইনফরমেশন নিলাম, তারপরে হচ্ছে টেক ইনিশিয়েটিভ অর আস্ক ফর নিউ অ্যাসাইনমেন্ট অর টাস্ক ইন দ্য অর্গানাইজেশন। তাহলে তারা যদি কিছু পার্টিকুলার টাস্ক যদি অ্যাসাইন করে, হয়তো বললো যে তুমি আহ কোনো একটা পার্টিকুলার ফিল্ডে গিয়ে সেখানে বেনিফিশিয়ারিজ কারা রয়েছে তাদের একটা ফিডব্যাক বা একটা ইম্প্যাক্ট স্টাডি করো বা অ্যাসেসমেন্ট করো, সেটা হয়তো তোমাকে একটা কাজ দিল। সেই কাজটা তুমি হয়তো ফিল্ডে গিয়ে তাদের যে বেনিফিশিয়ারিজ আছে তাদের সাথে মিট করে তুমি একটা তোমার মতো করে রিপোর্ট তৈরি করে সেটা সাবমিশন করো, অথবা তুমি তোমার নিজের উদ্যোগে ভাবলে যে না আমি কমিউনিটিতে যাই বা ফিল্ডে যাই, ফিল্ডে গিয়ে আপনাদের যারা বেনিফিশিয়ারিজ আছে বা কোন কোন ফিল্ডে গিয়ে কিভাবে কাজ হচ্ছে সেই ওয়ার্কিং স্ট্র্যাটেজি গুলো আমি দেখতে চাই, সেটা তুমি তোমার লার্নিংস এর জন্য বা তুমি তোমার শেখার জন্য তোমার ইন্টারেস্টে হয়তো তুমি গেলে। এবার অনেক ক্ষেত্রে কি করে এনজিও গুলো কিছু কিছু টাস্ক বা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে প্রোভাইড করে দেয়, বললো যে কেস স্টাডি নাও বা কেস হিস্ট্রি কারো কাছ থেকে নাও, অথবা বললো যে তুমি একটা ডোর টু ডোর কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে বা প্রোগ্রাম নিয়ে হয়তো বললো সার্ভে করো।
সেগুলো যদি দেয় খুব ভালো। এবং তারপরেও যদি সুযোগ পাও, তুমি তোমার নিজের উদ্যোগে কোনো কিছু কাজ তুমি চাইলে সেই অর্গানাইজেশনে গিয়ে অ্যাপ্রোচ করতে পারবে, এবং সেগুলো তুমি চাইলেই করতে পারবে তোমার লার্নিংস এর জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রাই টু ফাইন্ড আউট স্পেসিফিক টাস্ক অ্যাসাইনমেন্ট, দ্যাট ইজ ফিল্ড ভিজিট করতে পারো, কেস স্টাডি যেটা বলছিলাম, ইন্টারাকশন উইথ দ্য বেনিফিশিয়ারি, সার্ভেস, এফজিডিও করতে পারো তোমার সুবিধা মতো, দ্যাট ইজ ফোকাস গ্রুপ ডিসকাশন, সেটা একটা আমাদের প্রাইমারি মেথড। সেখানেও কিন্তু সেগুলো কিন্তু তোমাদের উদ্যোগে, নিজের উদ্যোগে, বাই ইয়োর ওন ইন্টারেস্ট অর লার্নিং, তোমরা কিন্তু সেই জিনিসগুলো করতে পারো যদি অর্গানাইজেশন থেকে কোনো অ্যাসাইনমেন্ট বা টাস্ক সেইভাবে কিছু যদি না দেয়। নেক্সট হচ্ছে ট্রাই টু রিলেট অর লোকেট সোশ্যাল ওয়ার্ক মেথড উইথ দ্য এনজিও অ্যাক্টিভিটিস। তাহলে এখানে তুমি চেষ্টা করবে যে এনজিও তো অলরেডি অ্যাক্টিভিটিস করছে, সেখানে আমাদের সোশ্যাল ওয়ার্কের রিলেশন কোথায় রয়েছে, বা সোশ্যাল ওয়ার্কের যে প্রাইমারি মেথডস গুলো রয়েছে তার সাথে আমি কিভাবে রিলেট করব, কিভাবে লোকেট করব, সেগুলো যখন অ্যাক্টিভিটিস গুলো ফিল্ডে গিয়ে যখন দেখবে, তখন ওরা কোন কোন স্ট্র্যাটেজিতে বা কোন কোন প্রিন্সিপালস ওরা ফলো করে কাজগুলো করছে, সেগুলো যখন তুমি অ্যানালিসিস করবে বা সচক্ষে যখন দেখবে ফিল্ডে গিয়ে, তুমি তো অফিসে বসে থাকলে সবকিছু দেখতে পারবে না, তোমাকে ফিল্ডে যেতেই হবে। ফিল্ডে গেলে তোমার ওরিয়েন্টেশনটা ভালো হবে এবং তুমি সচক্ষে দেখতে পাবে, এবং তোমার একটা আলাদা একটা অবজারভেশন থাকবে ফ্রম দি ভিউ পয়েন্ট অফ দি সোশ্যাল ওয়ার্ক। সেটা কিন্তু কাজে লাগবে তোমার যখন ইন ফিউচারে যখন তুমি অ্যাজ এ প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার হিসাবে কোনো এনজিও তে যোগদান করবে, তো তোমার সেই ক্ষেত্রে কিন্তু এই ফিল্ড ওয়ার্কটা কিন্তু একটা অ্যাডভান্টেজ তোমার হবে ইন ফিউচার। তাহলে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে ফিল্ড ওয়ার্কের যে বিষয়টা আমরা বলছি সেটা একটা অপরচুনিটি হিসাবে নিতে হবে, এবং তোমরা চেষ্টা করবে যে এখান থেকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এখান থেকে তোমাদের যতটা লার্নিংস করা যায় সেটা করার চেষ্টা করবে, এবং নিজের উদ্যোগে সবসময় চেষ্টা করবে যে ফিল্ডে যাওয়া, এই ফিল্ড ভিজিট করা, কেস কেস স্টাডি নেওয়া, তারপরে যারা বেনিফিশিয়ারিজ রয়েছে আর কি, মানে যাদের জন্য কাজ করছে, টার্গেট গ্রুপ যারা রয়েছে তাদের সাথে ইন্টারাকশন করা, এগুলো নিজের উদ্যোগে করার চেষ্টা করবে যদি সম্ভব হয় আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় এনজিওর অফিসটা এক জায়গায় কিন্তু ফিল্ডটা দেখা গেল অনেক দূরে। সে দূরে যদি হয় তাদের স্টাফরা তো যায়, তাদের স্টাফের সাথে একদিন বা দুদিন যাওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয়। আমি এটাতে ফোর্সফুলি করতে বলছি না, যদি সম্ভব হয় চেষ্টা করবে ফিল্ডে যাওয়ার, কমিউনিটিতে যাওয়ার, সেখানে যারা বেনিফিশিয়ারিজ আছে বা কমিউনিটি পিপল যারা রয়েছে আর কি, যারা এই পার্টিকুলার এনজিও সার্ভিসেস হয়তো তারা পাচ্ছে, তাদের সাথে ইন্টারাকশন করার চেষ্টা করবে, এবং সেখানে তাদের যে সোশ্যাল ওয়ার্ক মেথোডোলজিস কি কি অ্যাপ্লাই করছে সেগুলো রিলেট করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে যে তারপরে তোমাদেরকে রিপোর্টটা তৈরি করবে অ্যাজ পার দা গাইডলাইন, সেটা আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো, এবং ম্যাডাম যেটা বললেন সেইভাবে সেকশন এ, সেকশন বি, সেকশন সি সেইভাবে তোমরা ফলো করে সেই রিপোর্টটা লেখার চেষ্টা করবে। এবং চেষ্টা করবে যে রিপোর্টটা যেন অরিজিনাল হয়, কারো কাছ থেকে কপি পেস্ট, বা সিনিয়র দাদা দিদিরা হয়তো যে এনজিও তে গিয়ে করেছিল সেখান থেকে হয়তো তাদের রিপোর্টটা হয়তো নিয়ে নিলে, সেই বিষয়গুলো যাতে না হয় চেষ্টা করবে নিজের। কারণ এটা তোমরা লার্নিং স্টেজে রয়েছে, একটা শেখার কিন্তু স্কোপ রয়েছে। তুমি হয়তো এমএসডব্লিউ পাস করার পরে বেরিয়ে যাওয়ার পরে তুমি হয়তো ভাবলে যে তখন ফিল্ড ওয়ার্ক করলাম, কিছু শেখা হলো না, আমাকে আবার নতুন করে শিখতে হবে, কিন্তু পাস আউট হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি আর সেই সুযোগটা কিন্তু পাবে না অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক অফ এনএসইউ, বা যাই হোক তোমাদের স্টুডেন্টশিপ থাকাকালীন তোমরা চেষ্টা করবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল লার্নিং সেটা এনজিও থেকে শেখার, এবং সেই বিষয়গুলো জানার, যে একটা এনজিও কিভাবে চলে, তার ফান্ডিং কিভাবে হচ্ছে, ওয়ার্কিং স্ট্র্যাটেজি কিভাবে রয়েছে, সেগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেটা জানার চেষ্টা করবে, এবং ফিল্ড ভিজিট করার চেষ্টা করবে অবশ্যই। আচ্ছা, আর একটা বলে রাখি যে রিপোর্টটা তোমরা চেষ্টা করবে, এবং এটা মোটামুটি ইনস্ট্রাকশনই বলতে পারো যে এটা টাইপ করতে হবে, আইদার ইন ইংলিশ অর বেঙ্গলি, হ্যান্ড রিটেন কপি বা স্ক্যান কপি বা ফটোকপি বা ডুপ্লিকেট কপি সেগুলো কিন্তু হবে না। এটা অবশ্যই আমরা গতবারও বলেছিলাম, এবারও বলেছি, এটা একদম ম্যান্ডেটারিলি তোমাদের মাথায় ঢুকিয়ে নাও যে ফিল্ড ওয়ার্ক রিপোর্টটা কিন্তু টাইপড ইন ইংলিশ অর বেঙ্গলি, বাংলা কিংবা ইংলিশ দুটো একটা মাধ্যমে, হয় ইংলিশ অথবা বাংলা, সেটা কিন্তু টাইপ করতে হবে, হ্যান্ড রিটেন কপি কিন্তু হবে না, বা হ্যান্ড রিটেন রাইটিং কিন্তু আমাদের এই ফিল্ড ওয়ার্ক রিপোর্ট তৈরির ক্ষেত্রে কিন্তু হবে না। এই আর কি মোটামুটি। জানি না কতটা কি বলতে পারলাম, আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদেরকে এই ফিল্ড ওয়ার্কের বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া। হ্যাঁ, কল্যাণ বাবুকে বলবো, কল্যাণ বাবু যদি কিছু অ্যাড করেন, বা কল্যাণ বাবুর যদি কিছু ইয়ে করার থাকে, যদি কল্যাণ বাবুকে রিকোয়েস্ট করবো। হ্যাঁ, কল্যাণ বাবু। আচ্ছা, হ্যাঁ, হুম।
আমি যতটা পারা যায় সংক্ষেপে করার চেষ্টা করছি, সময় আর খুব বেশি নেই আমাদের। আজকের আলোচনার যে দুটো পেপার, সেই পেপার দুটো হচ্ছে পেপার 8 এন্ড পেপার 9। আমাদের সিলেবাসটা একটু দেখতে বলছি আমি সবাইকে। সিলেবাসে সব পেপারের খুব ডিটেলে বলা আছে, মানে ডিটেলিং করা আছে প্রত্যেকটা পেপারের সিলেবাসটা। এই দুটো পেপারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। এই পেপার 8 এর ক্ষেত্রে দেখলে দেখা যাবে সেখানে লেখা আছে ফিল্ড ওয়ার্ক, ব্র্যাকেটে লেখা আছে প্লেসমেন্ট রিপোর্ট, আর পেপার 9 এ লেখা আছে ফিল্ড ওয়ার্ক ভাইভা ভুসি। তো দুটো পেপার ডিটেলে অনেকটাই আলোচনা হয়ে গিয়েছে। আমি শুধু একটু লক্ষ্য করতে বলছি যে ফিল্ড ওয়ার্ক আর প্লেসমেন্ট রিপোর্ট ব্র্যাকেটে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের একটা রিপোর্ট রাইটিং করতে হবে। এই রিপোর্ট রাইটিংটা যে মূল বিষয় সেটা এতক্ষণের আলোচনাতে বুঝতে খুব অসুবিধা নেই। প্লেসমেন্ট ব্যাপারটা আমরা ঠিক প্লেসমেন্ট বলতে যা বুঝে থাকি হয়তো তার থেকে এটা একটু আলাদা। এটা প্লেসমেন্ট ইন দি সেন্স ইট ইজ অ্যান অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে আমি একটা এনজিওর সঙ্গে অ্যাটাচড হয়ে কাজটা করব। প্লেসমেন্টটা খানিকটা প্লেস করার ব্যাপার থাকে, আমরা তো কোথাও কাউকে প্লেস করছি না, কিন্তু এটা একটা সেলফ প্লেসমেন্ট বলা যেতে পারে। নিজেকে বেছে নিতে হবে এবং সেক্ষেত্রে সেই প্লেসমেন্ট মাধ্যমে একটা নির্দিষ্ট সময়, এক সময়সীমার কথা 1 মাসের কথা বলা হয়েছে, একটা অবজারভেশন মেথডে স্টাডি করে একটা রিপোর্ট প্লেস করতে হবে। ফলে এটা অ্যাকচুয়ালি যে রিপোর্টটা আমরা লিখবো সেই রিপোর্টটা একটা স্টাডি রিপোর্ট, একটা ভিজিট রিপোর্ট। ভিজিটটা হচ্ছে স্টাডি ভিজিট। এই স্টাডি ভিজিট রিপোর্টটাই হচ্ছে ফিল্ড ওয়ার্ক রিপোর্ট। আর ভাইবা ভুসি যেটা পেপার 9 সেটা সম্পর্কে একটু খেয়াল রাখা দরকার যে এটা কিন্তু ফিজিক্যাল মোডে, মানে ফেস টু ফেস, যেভাবে ওরাল ইন্টারভিউ যাকে বলে সেই ওরাল ইন্টারভিউ, ভাইবা ভুসি শব্দটা সম্পর্কে অনেকেরই হয়তো জানা নেই। যেটা হতে হবে সেটা হচ্ছে আমরা যে রিপোর্টটা লিখবো পেপার 9-এ সেইটাকেই ডিফেন্ড করতে হবে বলা যেতে পারে, বা জাস্টিফাই করতে হবে এই ভাইবা ভুসি বা ওরাল ইন্টারভিউয়ে। ফলে আমরা যদি ওখানে কিছু ভুলভ্রান্তি করে থাকি সেই ভুলভ্রান্তি কিন্তু পেপার 9-এর ওই যে ভাইবা ভুসি হবে সেই সময়টায় খুব সহজেই ধরা যাবে। সুতরাং সেই কারণে এই দুটো পেপার কিন্তু অ্যালাইড, এটা 1 নম্বর কথা। 2 নম্বর একটা প্র্যাকটিক্যাল কথা বোধহয় বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে মোডে হয়েছে, মানে এতদিন পর্যন্ত মানে একেবারে শুরু থেকে 19 সাল পর্যন্ত যে মোডে হয়েছে আমরা সেই মোডে আবার ফিরে যাচ্ছি। এটা একেবারে বলা হয়নি তা না, কিন্তু আমি একটু জোর দিয়ে মনে রাখার কথা বলছি। গত 2 বছরে অনলাইনে কাজটা হয়েছিল, অনলাইনে সাবমিশন হয়েছিল। এবছরও কিন্তু কোনোভাবেই অনলাইন সাবমিশন করার প্রশ্ন থাকছে না, একেবারে ফিজিক্যাল মোডে হচ্ছে, ফিজিক্যাল মোডেই সাবমিশন হবে। আর একটা প্রশ্ন কেউ প্রায়শই করে থাকে যে সার্টিফিকেট মানে ফিডব্যাক একটা দেওয়ার কথা বলা হয়, সেই ফিডব্যাকের ভিত্তিতে কোনো সার্টিফিকেট পাওয়ার বা সেটা অ্যাটাচ করার কোনো প্রশ্ন আছে কিনা। না, নেই। ফিল্ড রিপোর্টের ক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রশ্ন নেই। আর যেটা স্যার বলেছেন ক্লিয়ারলি, মনোজিৎ স্যার, যে আগের বছরের দাদাদের কাছ থেকে কোন রকম কোন রিপোর্ট সংগ্রহ করে সেইটাকেই ব্যবহার করা যেমন যাবে না। আর একটা কথা তার সঙ্গে আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোন রকম আননেসেসারি হেল্প কারোর কাছে নেওয়ার প্রয়োজন নেই। আর সেটা করলে খুব সুবিধাও কিছু হবে না। আমাদেরকে বিভিন্ন ভাবে প্রলুব্ধ করার চেষ্টা কেউ করতে পারেন যে আমরা এটা করে দেবো। একটা সোশ্যাল সায়েন্সের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা অ্যালাও করে না। ফলে এসবের কোনো দরকার নেই, খুব সহজ সরল ভাষাতে লিখতে হবে। নো ফ্যাকচুয়াল এরার, কোনো ফ্যাকচুয়াল এরার কিন্তু থাকলে সেটা খুব সহজেই ধরা পড়ে আজকালকার যুগে। স্যার বা ম্যাডাম দুজনাই বলেছেন যে যে সমস্ত ফ্যাক্টস গুলো দিতে হবে, যে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হবে, সেগুলো ঠিকঠাক ভাবেই কালেক্ট করতে হবে। ওখানে কোনো মানে গোজামিল দিয়ে খুব একটা সুবিধা হবে না। ফলে ফ্যাকচুয়াল এরার যেন না থাকে। ফ্যাকচুয়াল এরার ধরা পড়লে কিন্তু সেটা একটা ক্ষতিকারক ব্যাপার হয়, মানে যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যটা করে না। মানে এক কথায় বলা যেতে পারে কোনো মিস রিপোর্টিং যেন না থাকে। আমরা রিপোর্ট লিখতে গিয়ে অনেক সময় মিস রিপোর্ট করি, এই মিস রিপোর্টিং যেন না থাকে এইটা দেখাটা খুব
দরকারি কাজ। এই কথাটি মনে রেখে আমরা যদি ফিল্ড ওয়ার্ক রিপোর্ট লিখছি এটা মাথায় রেখে রিপোর্টটা লিখে ফেলি তাহলে খুব কঠিন কিছু হবে না, এবং সেভাবেই আমি মনে করি যে সবাই কাজটা করে ফেলতে পারবে। আমি আর বিস্তৃত কথায় যাচ্ছি না, সব দরকারি কথা স্যার এবং ম্যাডাম বলেছেন, সেগুলো ফলো করার জন্যই আরেকবার বলবো বলে আমার কথা শেষ করব। হ্যাঁ ঠিক আছে, কল্যাণবাবু খুব সুন্দরভাবে বলেছেন। মোটামুটি তোমাদের এই যখন ফিল্ডওয়ার্ক রিপোর্ট গুলো তৈরি করবে তখন কিন্তু কল্যাণবাবু যে বিষয়গুলো বললেন সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেগুলো কিন্তু তোমরা মাথায় রেখে সেই কাজগুলো সম্পাদন করার চেষ্টা করবে। আর একটা বলি, যেটা আমি মিস আউট করে গেলাম, যে তোমাদের এই ফিল্ডওয়ার্ক রিপোর্টটা কিন্তু চেষ্টা করবে উইদিন 31 অক্টোবর 2022-এর মধ্যে কমপ্লিট করার, এবং আমরা চেষ্টা করবো এই মাসেই তোমাদের যাতে ফিল্ড ওয়ার্কটা তোমরা শুরু করতে পারো আর কি, সেই নোটিশ আমরা একটা করে দেবো। এবং সেই আমরা যেটা বলছিলাম যে একটা এক্সহস্টিভ এনজিও লিস্ট সেটা আমরা করে দেবো, এবং সেটাকে ফলো করে সেই এনজিও গুলোতেই চেষ্টা করবে ফিল্ড ওয়ার্কটা কমপ্লিট করার, এবং যদি সম্ভব হয় এই মাস থেকেই তোমরা যদি পারো ফিল্ড ওয়ার্কটা শুরু করতে পারবে। আমরা একটা নোটিশ করে দেবো, তারপরেই তোমরা ফিল্ড ওয়ার্কটা শুরু করতে পারবে। ঠিক আছে, এবার হোস্টকে রিকোয়েস্ট করবো যদি কারো কিছু কোয়ারিজ থাকে সে কোয়ারিজ জিজ্ঞেস করা যেতে পারে, তোমরা হ্যান্ড রেজ করতে পারো অথবা চ্যাট বক্সে লিখেও জানাতে পারো। এবার চ্যাট বক্সটা আমরা ওপেন করে দিচ্ছি, চ্যাট বক্সে লিখে জানাতে পারো। জেনুইন যে কেসেস গুলো রয়েছে বা জেনুইন যে কোয়ারিজ গুলো রয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। যেগুলো কমন কোশ্চেন সেগুলো কিন্তু আমরা রিপিটেশন করবো না। কস্তুরী আছো? হ্যাঁ 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 হোস্ট আপনি দেখুন যদি কারো কিছু কোয়ারিজ থাকে, যদি কেউ হ্যান্ড রেজ করে থাকে ওয়ান বাই ওয়ান। 48 পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, কিছু তো কিছু পার্টিসিপেন্টকে আমরা নিচ্ছি। দুজনকে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। পেজ লিমিট কিছু নেই তোমরা, হ্যাঁ হ্যাঁ সোহিনী গুপ্তা জিজ্ঞেস করেছে পেজ লিমিট, না পেজ লিমিট কিছু নেই, ওয়ার্ড লিমিটও কিছু নেই, তুমি তোমাদের মতো করে রিপোর্টটা লেখো, মোটামুটি মডারেট যেমন বা একটা স্ট্যান্ডার্ড যেমন হয় আর কি সেইভাবে একটা রিপোর্ট লেখার চেষ্টা করো। হ্যাঁ শেফালি রায়, সর্বাণী কর্মকার, রাজীব কর্মকার। হ্যাঁ সোহিনী গুপ্তা জিজ্ঞেস করছে, হ্যাঁ ডেলি ডায়েরিটা সাবমিট করা দরকার নেই, ডেলি একটা ওয়ার্কশিট হয় আর কি, সেই ওয়ার্কশিটটা তোমরা কোন ডেটে কি কাজ করেছো না করেছো সেটা সুপারভাইজারের সাইন থাকবে, সেটা রিপোর্টের সাথে অ্যাটাচ করবে। হ্যাঁ কে ছিল হোস্ট? হ্যালো স্যার। হ্যাঁ 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 স্যার, স্যার বলছি আমরা কি, কর্মকার। হ্যাঁ স্যার আমি কি বলছি যে আমাদের কি প্রতিদিন ভিজিট করতে হবে কি না এনজিওতে? প্রতিদিন নয়, প্রতিদিন নয়, ওই তো ম্যাডাম বললেন টোটাল যেন 30 ডেজ হয় আর কি, মানে টোটাল যেন 30 অক্টোবর ডেজ মাস হয়, কমপ্লিট করে প্রতিদিন যেন একটা যেন 30 ডেজ এর হয়। একটা যেন 30 ডেজ হয়, টোটালি যেন মানে 30 ডেজ হয়। আচ্ছা মানে মাসের এরকম কোনো কোনো একটা পার্টিকুলার মাসে 30 দিন না। হয়, সেই 30 দিন করার দরকার নেই, তুমি তোমার সুবিধা মতো করে করবে। ঠিক আছে, মানে যে মানে অক্টোবর মাস কনজিকিউটিভলি পর্যন্ত পরপর হ্যাঁ পরপর 30 দিন না করে সেটাও করতে পারো, অসুবিধা কিছুই নেই। আমাদের যেটা মেন যেটা ক্রাইটেরিয়া হচ্ছে যে 30 ডেজ ফিল্ড ওয়ার্ক কিন্তু তোমাকে করতে হবে, সেটা কোনো একটা পার্টিকুলার মান্থে 30 ডেজ করতে পারো বা 3-4 মাস মিলিয়ে 30 ডেজ করতে পারো, 30 ওয়ার্কিং ডেজ। স্যার আমি বলছি যে রিপোর্টটা জমা দেবো কোথায়, আর ভাইভাটা জমা দেওয়ার বিষয়টা পরে আমরা জানিয়ে দেবো, নোটিশ করে জানিয়ে দেবো কিভাবে দেওয়া হবে না দেওয়া হবে। ঠিক আছে, ভাইভাটা কি অফলাইনে হবে না টোটালটাই অফলাইন হবে? এখনো কিছু থিওরি ঠিক প্র্যাকটিক্যাল হয়নি। পেপার পুরোপুরি অফলাইনই হবে। আচ্ছা 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 ঠিক আছে। It's too early to comment on this. হ্যালো এখনো স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ, স্যার হ্যাঁ। আমরা যে এনজিওতে যাব ওই এনজিওতে পারমিশনটা দেবে কি করে? মানে আচ্ছা না, একটা পারমিশন লেটার, yes I forgot to tell you, একটা পারমিশন লেটার থাকবে, সেটা খুব শিগগিরই তোমাদের স্টাডি সেন্টারে আমরা পাঠিয়ে দেব। একটা পারমিশন লেটার মানে পিসিপি সেন্টার না আমাদের স্টাডি সেন্টারে? তোমাদের স্টাডি সেন্টারে সেন্টারে ওটা চলে যাবে, ওটা খুব শিগগিরই আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ বাই নেক্সট উইক আমরা ওটা মানে ওটা পাঠিয়ে দেবো, প্লিজ তোমরা গিয়ে কালেক্ট করে নেবে। আর বলছি ম্যাম আমাদের না স্টাডি সেন্টারে এখনো বই আসেনি, ইংলিশ ভার্সনও আসেনি। আচ্ছা ওটা আমরা পরে, এখন এটা ফিল্ডের ব্যাপারটা ডিল করি। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ খুব স্যার। তাড়াতাড়ি পেয়ে যাবে বইগুলো, হ্যাঁ বইগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ।
লাস্ট প্রশ্ন স্যার, শ্রেয়শ্রী চক্রবর্তী। হুম স্যার নমস্কার, বলছি স্যার আমাদের যে আমরা যে ফিল্ড রিপোর্টটা যেটা টাইপ করব বেঙ্গলি বা ইংলিশ, তো সেক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজ চুজ করেছি পড়ার জন্য ওটাতেই করতে পারি? যেমন আমার ইংলিশ আছে, আমি কি বেঙ্গলি টাইপ করতে পারি? এটাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, সেটার কোনো অসুবিধা নেই। মানে আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলে কোনো প্রবলেম নেই তো? না না না, কিন্তু যেটাতে লিখবে মানে শুরু থেকে শেষ অবধি যেন ওই ল্যাঙ্গুয়েজেই যেন পুরো কাজটা যেন হয়। ওকে ম্যাম। আর ম্যাম এটার সঙ্গে আমাদের যে পারমিশন লেটারটা থাকবে ওটা কি আমরা ফিল্ড রিপোর্টের সাথে অ্যাটাচ করবো, না ওটা পুরো আলাদাই থাকবে? না না না, ওটা মানে যে তুমি যে স্যাংশন পেয়ে ওখানে কাজ করছো, তো সেটা তোমার কাছে রাখতে পারো। যেদিনকে ভাইবা হয় হলো সেদিনকে তুমি চিঠিটা নিয়ে আসতে পারো, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। কিন্তু যে ওখান থেকে একটা আচ্ছা হ্যাঁ তোমাদের একটা জিনিস তোমাদের সুবিধার জন্য যেটা করবে, ওখানে তো একটা পারমিশন লেটার দেবে, সেটা একটা রিসিভ করিয়ে নেবে, সেই রিসিভ Receive কপিটা করে নেবে, তোমার কাছে রেখে দেবে। সেটা যদি আমাদের প্রয়োজন মনে হয় আমরা নোটিশ করে জানিয়ে দেবো, সেটা রিপোর্টের সাথে অ্যাটাচ করবো। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, তোমাদের রিপোর্টের সাথে কিন্তু যে তোমাদের সুপারভাইজার আছে তার কিন্তু একটা চিঠি সাইন দরকার, লাগবে। হ্যাঁ আচ্ছা। সইটা বা লাগবে। সার্টিফিকেট দেবে তো? হ্যাঁ, সার্টিফিকেটটা একটা দরকার। সুপারভাইজার ম্যাম যিনি এনজিওর সুপারভাইজার হবেন? এক্স্যাক্ট, যে হ্যাঁ, তোমাকে exactly. সুপারভাইজ করবে পুরো ব্যাপারটাতে, যে কন্টাক্ট পারসন থাকবেন তার কিন্তু একটা সবাই, এটা সবাইকার উদ্দেশ্যেই বলছে, অনেকেই হয়তো মানে ছেড়ে চলে গেছে, কিন্তু এই আমরা জায়গাটা নোটিশ করবো, নোটিশেও জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা যেন বন্ধুদেরকেও যে- জানিয়ে দিও তোমাদের, হ্যাঁ যে এটা কিন্তু একটা দরকারি একটা ব্যাপার, মানে টু হুম ইট মে কনসার্ন করে, যে তোমার নামটা লিখে যে এতদিন ও আমাদের এখানে এই ফিল্ড ওয়ার্ক জায়গাটা। করেছে। হ্যাঁ হ্যাঁ, যেমন সার্টিফিকেট যেমন এটা- প্রোভাইড করে আর কি, সেরকম একটা করে দেবেন। এটা যেন করে দেয়। ওকে, এটা হুম, এটা হুম, প্লিজ মাথায় রাখবে সবাই। আর আমরা ওটা কি নোটিশ field করবো, তখন form এ নোটিশেও attach জানিয়ে দেবো, করতে একটা হবে, ma'am? সার্টিফিকেট নেবে। হ্যাঁ, বলছি ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল যে যদি নতুন অর্গানাইজেশনকে আমরা অ্যাপ্রুভ করতে চাই, তা আপনি যেরকম বললেন যে যে ডকুমেন্টস গুলো, কিছু ডকুমেন্টস দিয়ে ওটা অ্যাপ্রুভ করতে হবে, তো কাইন্ডলি যদি একটু বলে দেন যে কি কি ডকুমেন্টস দিলে ওই অর্গানাইজেশনকে অ্যাপ্রুভ করা যাবে, তাহলে খুব ভালো হয়। ধরো এজিএম রিপোর্ট থাকতে পারে, কিংবা ওর যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের যে মানে প্রিন্ট আউট একটা নিয়ে নিতে পারো। আর অ্যানুয়াল রিপোর্ট থাকলে অ্যানুয়াল রিপোর্ট, annual report রেজিস্ট্রেশনের আছে। কপি যদি থাকে সেগুলো নিয়ে এখানে না, যে রিকোয়েস্ট করলে। হ্যাঁ, অর্গানাইজেশনটা জেনুইন, মানে সেই জায়গায় সেরকম। এবং মানে চেষ্টা করবে, আর একটা জিনিস বলা হলো না, মিস করে গেলাম, চেষ্টা করবে যে দর্পণ যে পোর্টাল আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেই দর্পণ পোর্টালে দেখবে এখন প্রত্যেকটা এনজিও কে রেজিস্টার করতে হয়। সেই দর্পণ পোর্টালের আইডি নাম্বার না থাকলে কোনো এনজিও কিন্তু এখন ফান্ড পায় না, এবং চেষ্টা করবে যে ওই দর্পণ পোর্টাল থেকে এনজিও গুলোকে সিলেক্ট করতে, বা তুমি যে এনজিওটা সিলেক্ট করেছো হয়তো সেটা একবার চেক করে নিলে যে দর্পণ পোর্টালে ওর রেজিস্ট্রেশন আছে কিনা। দর্পণ পোর্টালে যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে সেটা জেনারেলি মানে জেনুইন হিসেবেই ধরা হয় আর কি। কেন এখন যা গভর্নমেন্টের সিস্টেম করেছে, দর্পণ পোর্টালে রেজিস্ট্রেশন না করলে ওখান থেকে রেজিস্টার একটা ইউনিক আইডি দেয় আর কি, সেই ইউনিক আইডি না পেলে সে কোনো ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, প্রপোজালই দিতে পারবে না। ঠিক আছে? আসলে আমি যেখানে করি, একটা জায়গায় আমি অলরেডি করি, সেটা বিজনেস রেজিস্ট্রেশন আছে, তো সেই আচ্ছা। জন্যই আমি ভাবছিলাম তো সেটা কি হবে, কারণ ওটা বিজনেস না, রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, না সেটা একবার দেখে নেবেন ওদের আমাদের যে লিস্ট আছে সেখানে দেওয়া আছে কিনা, যদি ওখানে যদি সেখানে না নেই, থাকে তাহলে ওদের যে রেজিস্ট্রেশনের কপি এবং আমি দিতে হয়তো জোগাড় করতে অ্যানুয়াল পারি। রিপোর্ট, হ্যাঁ অ্যানুয়াল রিপোর্ট তো থাকবে। হ্যাঁ, ওইগুলো দিয়ে করবেন, স্ক্যান করে একটা মেল করবে, তারপর আমরা দেখবো। ঠিক আছে? বলছিলাম Thank you so ফিল্ড much, ওয়ার্কের sir. খাতাটা কিরকম হবে, মানে কিরকম টাইপের খাতাটা করব ওইটা জিজ্ঞাসা করছিলাম। একটা যেরকম রিপোর্ট লেখে, যেমন কম্পিউটার টাইপ করে যেরকম বেরোয়। না, ওটা কি স্পাইরাল করতে হবে? স্পাইরাল বোধহয় করতে ম্যান্ডেটরি নয়, এমনি চ্যানেল ফাইল দিয়ে ওরা করতে পারে, তাই তো? চ্যানেল ফাইলে করতে পারি স্যার? হ্যাঁ, একদম স্পাইরাল বা বাইন্ডিং করা দরকার নেই, এমনি সিম্পল ওগুলোকে প্রিন্ট আউট নিয়ে স্টেপল করে সেটাকে চ্যানেল ফাইলে দিলেই হবে, তাই আচ্ছা, তো? আর এটা কি স্যার আমাদের স্টাডি সেন্টারে জমা নেবে? না না, এটা পরীক্ষা, যদি এটা অনলাইন পরীক্ষা না হয়, যদি অফলাইন পরীক্ষা, which is তার পসিবিলিটি বেশি,
তাহলে অন স্পট এটাকে দুটো করে খাতা তোমাকে বা তুমি মোটামুটি তোমরা দুটো করে খাতা তৈরি করবে, একটা ওখানে জমা দিতে হবে আর আরেকটা রিসিভ করিয়ে তোমরা বাড়ি নিয়ে চলে যাবে। মানে দুটো কপি করব ফিল্ড রিপোর্টটার, একটা জমা একদম, যাবে, একটা রিসিভ করিয়ে নেব। রিসিভ করে তোমাদের খাতা তোমাদের কাছে থাকবে। এটা পরীক্ষার দিন, ভাইবার দিন। ওকে আর আরেকটা ভাইবা পরীক্ষা শুধুমাত্র ফিল্ড না, তোমাদের যেহেতু ভাইবার সাথে মানে ফিল্ডের মানে ভাইবার সাথে তোমাদের মানে এইগুলোরও করতেই পারে, সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, ওকে, আর ফিল্ড রিপোর্টটা ম্যাম জমাই নেওয়া হবে আমাদের যখন ভাইবা হবে তখন, তার আগে এটা অন দ্য ডে, নেওয়া হবে? স্পট। ওকে ওকে, কিন্তু আমাদের এটা কমপ্লিট করে নিতে হবে 31 অক্টোবরের মধ্যে। একদম একদম ঠিক। ওভার হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাস আছে স্যার। স্যার লাস্ট হ্যাঁ 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 আমরা হ্যাঁ প্রশ্ন, স্যার লাস্ট একজন পার্টিসিপেন্ট প্রশ্ন লিখেছেন ফন্ট পেজটা কেমন হবে, এই প্রশ্নটা বলেই স্যার শেষ করুন স্যার। একটা ফন্ট পেজটা যেমন হয় সেটা আমাদের একটা টেমপ্লেট আছে, আমাদের একটা ফরম্যাট আছে আর কি, সেটা দেখে নিতে পারবে। তাও আমি বলে দিচ্ছি, ওখানে তোমার এনরোলমেন্ট নাম্বার থাকবে, স্টাডি সেন্টার থাকবে, তারপরে তোমার রোল নাম্বার থাকবে, সেশন থাকবে, এগুলো মূলত ওখানে থাকে। আর লিখে দেবে যে ফিল্ড ওয়ার্ক রিপোর্ট বলে কত নম্বর পেপার এবং সেশন কত, সেটাই জেনারেলি থাকবে আর কি। ওখানে কোনো নাম কিছু থাকবে না কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। হ্যাঁ তাহলে আমরা স্যার এন্ড করছি। হ্যাঁ হ্যাঁ শেষ করা যেতে পারে। থ্যাংক ইউ হোস্ট, থ্যাংক ইউ অল লার্নার্স। আমরা যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা শেয়ার করেছি, সেখানে ওটা আমাদের নিজস্ব গ্রুপ, ওখানে যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্কটা থেকে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। হ্যাঁ, ওটা কি ই মেন্টরিং ওইটা? ই মেনটেনিং ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপ শেয়ার করেছি, ওখানে ওরা জয়েন হতে পারবে। ঠিক, হ্যাঁ, ওকে ওকে, গুড। ঠিক Okay, আছে all of- ঠিক all আছে, of you, থ্যাংক ইউ bye, হোস্ট। and হ্যাঁ থ্যাংক ইউ এখন অল থেকে- লার্নার্স। আর একটা জিনিস বলে রাখি, হ্যাঁ হ্যাঁ আর একটা হোস্ট, হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি যে আমরা জলপাইগুড়ি আরসিতে, জলপাইগুড়ি রিজিওনাল সেন্টারের আন্ডারে যারা লার্নার্স রয়েছে তাদের জন্য জলপাইগুড়ি আরসিতে আমরা একটা অফলাইনে আমাদের এসএলপি করছি, দ্যাট ইজ অন ফিল্ড ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ডিজার্টেশন। আমাদের অন্যান্য যে আরসি গুলো রয়েছে সেগুলো তো পরে হবে, যেমন আমাদের দুর্গাপুর আরসি, সেখানেও হবে ডিজার্টেশনের উপর এসএলপি এবং ফিল্ড ওয়ার্কের উপর এসএলপি ইন অফলাইন মোড, এবং কল্যাণীতেও হবে। আমরা জলপাইগুড়ি থেকে শুরু করছি। যা জলপাইগুড়ি লার্নার্স যারা এখানে আছো তারা কিন্তু 6 তারিখে খুব সম্ভবত সেখানে আমাদের অফলাইনে ডিজার্টেশনের উপরে অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ড ওয়ার্কের উপরে অফলাইনে আমাদের ওয়ার্কশপ হবে। সেটা সম্ভব হলে তোমরা চেষ্টা করবে অ্যাটেন্ড করার, এটুকুই আর কি। ঠিক আছে হোস্ট, এবার সেশনটা ক্লোজ করা যেতে পারে, এবার কিন্তু তাই তো কস্তুরীদি? হ্যাঁ এখন থেকে কিন্তু তোমরা সবাই এনজিও গুলো খুঁজতে শুরু করে হ্যাঁ দাও। হ্যাঁ মোটামুটি খুঁজতে রেখে দাও, আমরা একটা লিস্ট খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে Everybody হোস্ট, bye, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সকল লার্নার্সকে থ্যাংক ইউ। অনেকে হয়তো আরো রিকোয়েস্ট করলেন কথা বলার জন্য। না না ঠিক আছে, classmate দের অনেকটা কাছে সময়, হ্যাঁ হ্যাঁ sorry, অনেকটা সময় আমরা সবার প্রশ্ন নিলাম। দিতে পারলাম না। ঠিক হ্যাঁ, আপনাদের আবার প্রশ্ন স্যারেরা জানিয়ে দেবেন, আপনারা ক্লাসগুলোকে ফলো করুন। থ্যাংক ইউ অল। আমরা সেশনটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ হোস্ট, থ্যাংক ইউ অল লার্নার্স, থ্যাংক ইউ কস্তুরীদি, থ্যাংক ইউ কল্যাণ বাবু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এন্ড করছি। The recording has stopped.